সো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, সো দিস ইজ আওয়ার ভেরি ফার্স্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দুইটা জিনিসে ফোকাস করব। একটা হচ্ছে যে ব্রাঞ্চিং, আর সেকেন্ড হচ্ছে আমরা লুপ নিয়ে একটু আইডিয়া নিব। তো আমার চিন্তাভাবনা হচ্ছে দুইটা, ঠিক আছে? হ্যাঁ, সো আমার চিন্তাভাবনা হচ্ছে দুইটা। সো প্রথম চিন্তা হচ্ছে যে আমি যদি বেসিকটা পড়াই তাহলে আজকে প্রবলেম সলভিং বেশি করতে পারবো না। আর আমি যদি প্রবলেম সলভিং দিয়েই শুরু করি তাহলে আজকে দেখা যাচ্ছে যে বেসিকটা বেশি ভালোভাবে কভার করা যাবে না। যেহেতু এটা প্রথম ক্লাস, সো আমি অ্যাকচুয়ালি চাইতেছি যে যতটুকু বেসিক কভার করানো যায়, মানে মিডে যেন যে প্রবলেম সলভ করতে পারি সেটা দেখাবো। সো এই টপিক দুইটার উপরে আমি হয়তো পরবর্তীতে আরও একটা প্রবলেম সলভিং ক্লাস নেব, শুধু প্রবলেম, সেখানে কোনো বেসিক থাকবে না। ক্লাসে ঢুকেই প্রবলেম 1 দিয়ে শুরু করব। বাট আজকে একদম বিগিনার হতে পারে এই ক্লাসটা অনেকে পরে দেখতেছে। একদম বিগিনার বললে ভুল হবে, অনেক কিছুই করানো হবে যেটা আসলে হয়তো ক্লাসে দেখানো হয় নাই, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো দেখা যাচ্ছে এই ক্লাসটা পরে অনেকে শুরু করবে, তখন যেন তাদের জন্য ক্লাসটা মিনিংফুল হয়। সো ক্লাসের লেন্থ হয়তো 1.5 ঘন্টাও হইতে পারে, আমি জানি না, দেখা যাক কতক্ষণ ধরে মানে সবাই থাকে আর কি, ঠিক আছে? সো কথা না বাড়ে আমরা এখন পর্যন্ত এই 1, 2, 3 উইকে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিছে, আমি জাস্ট এই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে একটু আইডিয়া দিই যে আসলে তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো করতেছো, ল্যাবগুলো যে করতেছো, অ্যাকচুয়ালি এখানে কী হইতেছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, যেখানে লেখা আছে যে ইন্ট্রোডাকশন টু ফ্লোচার্ট অ্যান্ড জাভা প্রোগ্রাম। সো আমি আগেই বলে রাখি যে এই পার্টটা থেকে আমাদের পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাকে একটা এরকম টেক্সট বেস সিনারিও দিবে, সেখান থেকে তোমাকে একটা কি হবে, সেখান থেকে তোমাকে একটা ফ্লো চার্ট ড্র করতে হবে, অথবা তোমাকে এরকম একটা ফ্লো চার্ট দিবে অ্যান্ড ফ্লো চার্ট থেকে তোমাকে একটা কোড লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে 2 ধরনের প্রবলেম আসতে পারে। সো আমি জাস্ট মুখে বললাম, আজকে আমরা ফ্লো চার্ট রিলেটেড কোনো কথাবার্তা বলবো না, হয়তো এটার জন্য সেপারেট কোনো ক্লাস সামনে নেওয়া হবে, আর আজকে সেটা না। সো এই পুরো অ্যাসাইনমেন্ট 1 সবাই আশা করি করছে, কেউ হয়তো দেখে করছে, কেউ হয়তো বুঝে করছে, না বুঝে করছে, বাট এটা আগামী পুরো সিএসসি লাইফে খুবই মিনিংফুল একটা ভূমিকা রাখবে ফ্লো চার্ট ইন প্রোগ্রামিং, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট পার্টের কথাবার্তা। এরপরে আমরা আসি, এরপরে আমাদের কি, এরপর হচ্ছে ব্রাঞ্চিং। আচ্ছা, ব্রাঞ্চিং জিনিসটা নাম দিয়েছে ব্রাঞ্চিং, বাট এটা আসলে কন্ডিশনাল লজিকের মধ্যে পড়ে, যে আমি আসলে কোনো একটা কন্ডিশন দিব, সেটার বেসিসে আমার প্রোগ্রামটা কিভাবে মানে রিয়্যাক্ট করবে সেটা আর কি। সো ব্রাঞ্চিং মানে হইতেছে এর মধ্যে কি কি থাকবে, সহজ কথা এর মধ্যে থাকবে হচ্ছে ইফ আর ইলস, হয় এইটা হবে অথবা ওইটা হবে, এরকম কিছু একটা। সো এখানে তোমাদেরকে বেশ কয়েকটা প্রবলেম দিছে। সো এখানে এই প্রবলেমগুলো খুবই বাচ্চা লেভেলের প্রবলেম, বাট এই প্রবলেমগুলো সলভ করলে অ্যাটলিস্ট একটা জেনারেল আইডিয়া আসবে ব্রাঞ্চিংয়ের উপরে, ঠিক আছে? সো ব্রাঞ্চিংয়ের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে আছে, সেটা হচ্ছে যে ব্রাঞ্চিংয়ে আমরা ইফ ইলস, তারপরে নেস্টেড ইফ ইলস, এই জিনিসপাতিগুলো ইউজ করি। তো আজকে আমরা সেই জিনিসগুলাই আরও একটু ডেপথে ঢুকে দেখব, সো দ্যাট আমাদেরকে পরীক্ষায় যখন একটু বড় টাইপের প্রবলেম দিবে, নর্মালি পরীক্ষায় এই ধরনের একটা প্যারাগ্রাফ দিবে। আমার কাছে মিডের কোয়েশ্চেন ছিল, একটু খুঁজতে হবে, মোস্ট প্রবাবলি আজকে আমি মিডের কোয়েশ্চেনটা নাও দেখাতে পারি, বাট নেক্সট ক্লাসে যখন প্রবলেম সলভ করাবো তখন আমি মিডের কোয়েশ্চেনটাও দেখাবো যে অ্যাকচুয়ালি মিডে কোন ধরনের প্রবলেমগুলো আসে আর কি, ঠিক আছে? সো এগুলো জাস্ট মানে বেসিক কথাবার্তা। তো তাহলে তুমি বুঝতে পারলা যে ব্রাঞ্চিং থেকে তোমাকে কি করতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, ব্রাঞ্চিং থেকে তুমি একটা 10 মার্কের প্রশ্ন আশা করতেই পারো, বা 7-8 মার্কের কোশ্চেন পরীক্ষায় আশা করতেই পারো, কারণ ব্রাঞ্চিং থেকে প্রশ্ন দিবে, তবে একটু পেঁচাই দিবে। সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের দ্বিতীয় ক্লাসে। ওকে, সো এটা হচ্ছে ব্রাঞ্চিং। আশা করি এটা সবাই মোটামুটি কিছুটা হলেও একটা আইডিয়া পাইছে যে এই অ্যাসাইনমেন্টে আসলে কী করানো হয়েছে। আর এখানে আসে লিনিয়ার লুপ। তোমাদেরকে আরেকটা ল্যাব করানো হবে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে লিনিয়ার লুপ, আরেকটা হচ্ছে তোমার নেস্টেড লুপ, ঠিক আছে? সো নেস্টেড লুপ আর লিনিয়ার লুপের মধ্যে পার্থক্য হচ্ছে এই লুপটা হচ্ছে প্লেন, মানে তুমি একটা লুপ দিয়েই তোমার প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারো। আর নেস্টেড লুপ হচ্ছে তোমাকে সেখানে 2টা লুপ ইউজ করতে হইতে পারে, তোমাকে 3টা লুপ ইউজ করতে হইতে পারে, ঠিক আছে? সো সেটা তোমাদের পরবর্তী ল্যাব টাস্ক। সো লুপ ইউজ করে কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় সেই জিনিসপাতিগুলো এখানে দেওয়া আছে। এখানে আমি আবারও বলে রাখতেছি, এই প্রবলেমগুলো শুরুতে খুবই ছোট ছোট, বাট দেখা যাচ্ছে যে এই লুপ থেকে যে প্রবলেমগুলো দিবে সেইটা
ব্রাঞ্চিং এবং লুপ এই দুটা মিক্স করে তোমাকে প্রবলেমগুলো পরীক্ষায় দেওয়া হবে। সো অ্যান্ড অবশ্যই পরীক্ষার আগে এগুলো তো সলভ করতেই হবে। আর আমার কাছে একটা নোট আছে, আমি যদি একটু দেখাই, একটু হোল্ড, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটা আমি মিডের জন্য বানাইছিলাম, যেটা আমি সবাইকে শেয়ার করছিলাম গত সেমিস্টারে, এবং ওইখানে হচ্ছে যে বেশ সবার একটা উপকার হয়েছিল। সরি, আমার আসলে এটা লগ ইন করা ছিল না, একটু লগ ইন করে নিই। ওকে, সো আমি একটু সার্চ দিই, সেটা হচ্ছে যে 20 ইফ ইলস, আচ্ছা হ্যাঁ, 20 প্রবলেম ফর লুপ অ্যান্ড। সো অবশ্যই মিডের আগে হচ্ছে যে এই শিটটা আমি প্রোভাইড করব, অ্যান্ড মিডের আগে হচ্ছে যে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করে যেতে হবে। এখানে প্রায় 20টা ট্যাব আছে এবং 20টা ট্যাবে 20টা প্রবলেম দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রবলেমেই সলিউশন দেওয়া আছে। তো দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে এই প্রবলেমগুলো নিয়েও আলোচনা করব, বাট এই প্রবলেমগুলো পারার জন্য যে ধরনের বেসিকগুলো আমাদের লাগবে সেগুলো দেখা যাচ্ছে যে আজকের ক্লাসে মোটামুটি 80% আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? সো দ্যাটস ইট। তাহলে আমরা বুঝে ফেললাম আমাদের মোটিভেশনটা কী। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে আরেকটা পার্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যে ট্রেসিং। সো পরীক্ষায় এত সহজ ট্রেসিং দিবে না, বাট এই ধরনের ট্রেসিংগুলো পারলে আমরা পরীক্ষাগুলো ইজিলি পারবো। সো আমরা ট্রেসিংগুলো দেখার চেষ্টা করব। ট্রেসিংয়ে অনেক ধরনের জিনিসপাতি আছে, হচ্ছে যে প্লাস প্লাস আই প্লাস প্লাস, ঠিক আছে? তারপরে হচ্ছে যে মডুলাসের জিনিসপাতিগুলা, তারপরে হচ্ছে যে ডিভিশনের জিনিসপাতিগুলা, কোনটার কাজ আগে হবে, আগে প্লাসের কাজ নাকি আগে ব্র্যাকেটের কাজ নাকি আগে ভাগের কাজ নাকি আগে মডুলাসের কাজ, এই জিনিসপাতিগুলো আমরা আসলে একটু দেখার চেষ্টা করবো। এই যে লেটস একটু আগে বললাম যে এম মাইনাস মাইনাস, তারপরে এখানে দেওয়া আছে মাইনাস মাইনাস এম, এই জিনিসপাতিগুলো আমরা বুঝবো যে অপারেটর প্রেসিডেন্স বলে একটা টপিক আছে, সেই টপিকের আন্ডারে এগুলো পড়ে। সো তখন আমরা আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে বুঝবো। আজকেও আমরা অপারেটর প্রেসিডেন্স নিয়ে একটু আইডিয়া দিব, বাট যখন অ্যাকচুয়াল প্রবলেম সলভ করব তখন আমরা অপারেটর প্রেসিডেন্স নিয়ে খুব ভালোভাবে জানবো। সো তাহলে মোটামুটি হচ্ছে যে বুঝতে পারলাম যে আমাদের মিডের জন্য এই যে এখানে যে আমি প্রবলেমগুলো দিছি অ্যান্ড প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করছি, এক্সপ্লেন করা হয়েছে আর কি এখানে। সো এগুলো আমি বুঝাই দিব। সো আই হোপ মোর দেন এনাফ আর কি। কেউ যদি এই 20টা প্রবলেম মিডের আগে সলভ করে বুঝে যেতে পারে, সো আই থিঙ্ক আসলে আমি নিজেও আমার টাইমে এত কঠিন প্রিপারেশন নিয়ে মিড দেই নাই। যদি দিতাম তাহলে দেখা যাচ্ছে 25-25 পেয়ে যেতাম। বাট এটা আমি পরে মিডের পরে রিয়েলাইজ করছি যে হ্যাঁ, এরকম একটা 20টা প্রবলেমের লিস্ট থাকলে অ্যাটলিস্ট পরীক্ষা এক্সামটা অনেক ভালো হবে। সো বুঝতেই পারতেছো যে এই টাইপের, মনে করো যে এত বড় একটা উদ্দীপক তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? এরকম একটা উদ্দীপক দেওয়া হবে, অ্যান্ড উদ্দীপক বলতেছি, সরি, এরকম একটা হচ্ছে যে কোশ্চেনের প্রোটোটাইপ উপরে থাকবে, অ্যান্ড ওইটা থেকে তোমাকে এই কোডটা করতে পারতে হবে। সো এটা কিন্তু 110-এর কোড। এখন তুমি দেখে বুঝতে পারবে ভাই এত বড় না, অ্যাকচুয়ালি প্রবলেমটা অনেক ছোট, বাট আমরা ওইটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেন সলিউশন করব। সো এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে, বাট আজকে আমরা এত এই প্রবলেমগুলো সলভ করবো না অবশ্যই, বিকজ এর আগে আমাদের প্রিলিমিনারি কিছু জিনিসপাতি অবশ্যই শিখে আসতে হবে। সোফার আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, আমার কথা কি মানে মোটামুটি বোঝা গেছে কিনা, বা আমরা আসলে কি করতে চাইতেছি সেটা কি মোটামুটি মাথায় ঢুকছে কিনা? ওকে, সো আই হোপ ক্লাসটা মোটামুটি ভালোই হবে। তো আমি হচ্ছে যে কিছু সময় খাতাতে লিখবো, কিছু সময় আমি হচ্ছে যে আহ, একটু কোড করে দেখাবো অ্যান্ড তোমাদেরকে কোশ্চেন করব। সো তাহলে তোমরা বুঝতে পারবা যে জিনিসগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে অনেক কথাই বললাম। আমরা শুরুতেই ইফ ইলসের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমরা ব্লক জিনিসটা একটু বুঝবো, ঠিক আছে? আমি কিছু কিছু জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড যাব, আই হোপ তোমরা সেটা খুব ইজিলি ধরতে পারবে। সো আমি প্রথমে একটা হচ্ছে যে ফোল্ডার খুলে নিই, যেটা হচ্ছে সিএসসি 110 রিলেটেড। আচ্ছা, আগেই বলে রাখি, এটা হচ্ছে ডক্টর জাভা না। ডক্টর জাভা ইউজ করতাম, বাট ডক্টর জাভা থেকেও ভালো আইডিই
হচ্ছে ভিএস কোড। তোমরা যারা ডক্টর জাভা ইউনিভার্সিটি থেকে সাজেস্ট করছে, হুইচ ইজ ভেরি গুড ফর মানে স্টার্টিং, বাট ইন ফিউচারে বা তুমি যদি এখন থেকে সুইচ করে ফেলো ভিএস কোডে কোড করা, মানে এটা সব থেকে বেশি বেনিফিশিয়াল আর কি সামনের দিনগুলোর জন্য। সো এটা আমি জাস্ট বলে রাখলাম তোমাদেরকে। তোমরা যদি কেউ ভিএস কোডে সুইচ করতে চাও বা ভিএস কোডে কোড লিখতে চাও, আমাকে বলিও, আমি প্রোভাইড করে দেবো যে কীভাবে কী শুরু করতে হয় আর কি ভিএস কোডে। আচ্ছা, সো আমরা প্রথমেই মানে কোনো কথা ছাড়াই আমরা হচ্ছে যে ব্লকিং নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, তার আগে বলে রাখি এই ক্লাসটা করার একটা প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিটটা কীরকম আমি একটু জাস্ট ছোট্ট করে দেখায় ফেলি। সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে 15টা ক্লাস দিছিলাম। এই ক্লাসগুলো মূলত ফোকাস ছিল হচ্ছে যে তোমার মিডের পরের থেকে আর কি। যেমন আমি মিডের পর থেকে স্ট্রিং, তারপরে অ্যারে, দেন হচ্ছে মেথড, দেন হচ্ছে ট্রেসিং, এই জিনিসপাতিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, বাট মিডের আগের জিনিসপাতিগুলো নাই। সো এই ক্লাসটা করার পিরিয়ড হইতেছে তোমার এই যে ইন্ট্রো টু জাভা অ্যান্ড ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। সো আমি আজকে হয়তো ইন্টিজার, ডাবল, ফ্লোট এই জিনিসগুলো বুঝাবো না, বাট এই ক্লাসটাতে সব কিছু ভেঙে ভেঙে বলা আছে। সো তাদের যদি এই জিনিসপাতিগুলোতে প্রবলেম হয় তাহলে এইটা দেখতে পারো, অথবা আজকের ক্লাস দেখলেও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট প্রবলেম সলভিং ক্লাসে তো অ্যাকচুয়ালি সবার দরকার, কারণ প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটাই তো অ্যাকচুয়ালি শিখতে হবে। সো এটা হচ্ছে প্রিরিকুইজিট। এই জিনিসপাতিগুলো আজকে আমি বেশি বলবো না, ঠিক আছে? আচ্ছা, গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এরকম একটা শিট প্রোভাইড করছিলাম গত সেমিস্টারে। এখানে আমি যা যা রিসোর্সেস দিছিলাম সব কিছু এখানে সাজানো আছে। সো আই হোপ এটাও আমি মিডের এই জায়গাটাও ফিল আপ করে নামটা চেঞ্জ করে এটাও প্রোভাইড করে দিব যাদের যাদের দরকার এখানে, ঠিক আছে? সো তাহলে আর কথা না বাড়ায় আমরা হচ্ছে যে শুরু করে দিই, ঠিক আছে? সো শুরুতেই আমরা ব্লক ডট জাভা, সো আমরা ব্লক জিনিসটা একটু বুঝবো যে স্কোপ কী বা ব্লকিং কী, ঠিক আছে? সো আই হোপ সবাই মোটামুটি এতদিন পর্যন্ত একটু হলেও প্রোগ্রাম করছে, যে কীভাবে কী লিখতে হয়। পাবলিক ক্লাস ব্লক, আমি জাস্ট ইনিশিয়াল জিনিসপাতিগুলো লিখে নিচ্ছি। ওকে, সো তোমাদের আই হোপ দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে যদি অসুবিধা হয় আমাকে জানাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে নিই। ইন্টিজারের ভ্যালু হচ্ছে 2, এক্স নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এই জিনিসপাতিগুলো কিন্তু প্রবলেম সলভিং বা ট্রেসিংয়ে অনেক কাজে লাগবে। তোমার কাছে হয়তো এখন মিনিংলেস লাগতে পারে, বাট পরে বুঝতে পারবে আর কি। আচ্ছা, সো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে আবার একটা ইন্ট এক্স দিলাম। এক্স ইকুয়াল টু, এই জিনিসপাতিগুলো ক্লাসে দেখাবে না, আই হোপ, আমি জানি এগুলো দেখায় না। সো ইন্ট এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে? ওকে, তো এখন এখানে আমি দিলাম system system out system out print ln। সো এখানে যদি আমি এখন এক্সটাকে প্রিন্ট করি, সো আমাকে তুমি এখন বলো যে এই জায়গাতে এখন দেখো, সো নর্মাল সেন্সে জাভাতে একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, ঠিক আছে? তুমি যখন এখানে ইন্ট এক্স দিছো, তুমি এই প্রোগ্রামে আর কোথাও এক্স ডিক্লেয়ার করতে পারবে না, তাহলে প্রথম এক্সটা আর কাজ করবে না। বাট আমরা ধরে নিলাম যে আমার এই যে ব্লক, যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, প্যারেন্থেসিস আছে, সেখানে দেখা যাচ্ছে যে বাহিরে, এই ব্লকের বাহিরে এখানে তুমি একটা টার্ম দেখতে পাইতেছো, রাইট? সো এই ব্লকের মধ্যে যে জিনিসপাতিগুলো থাকবে সেটা এখানে প্রিন্ট হবে। যেমন এইখানে যদি x1 যদি থাকে, লেটস আমি x1 দিলাম আর এখানে x1 দিলাম, তাহলে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এখান থেকে প্রিন্ট হবে হচ্ছে আমার 3, আর এখানে হচ্ছে যে আমার x2 আছে, অ্যান্ড এই ব্লকের বাইরে গিয়ে আবার আমাকে সেই এক্সট্রা প্রিন্ট করতে বলছে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কী আসবে? এখান থেকে অ্যাকচুয়ালি আসবে 2। সো তাহলে আমাদের মানে আউটপুটটা কী আসবে? আউটপুটটা আমাদের আসবে এরকম যে ফার্স্টে আমার কোডটা 3 প্রিন্ট করবে, তারপর আমার কোডটা 2 প্রিন্ট করবে, রাইট? সো এই ব্লকটা বোঝাটা জরুরি, কারণ আমরা যখন ইফ এলসটা শুরু করব তখন আমাদের ব্লকিংটা খুব কাজে দিবে।
সো তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রথমে 3 প্রিন্ট হইতেছে, তারপরে 2 প্রিন্ট হইতেছে, কারণ আমাদের প্রত্যেকটা জাভা প্রোগ্রাম অ্যাকচুয়ালি শুরু হয় এই মেন মেথড থেকে। এই মেন এটা হচ্ছে একটা মেথড, আর মেথড চেনার উপায় হইতেছে যখন তুমি ফার্স্ট ব্র্যাকেট দেখবা কোনো কিছুর পরে, সো এটাকে বলা হচ্ছে মেন মেথড। সো ফাংশনের প্রত্যেকটা কোড শুরু হয় কোথা থেকে? মেন মেথড থেকে। সো আমি মেন মেথডের 2 নম্বর লাইনে ছিল, 2 নম্বর লাইন থেকে আমি 3 নম্বর লাইনে আসলাম, কিছু নাই, 4 নম্বর লাইনে আসলাম। এখানে একটা জিনিস 2টা এক্সে অ্যাসাইন হয়েছে, তারপরে দেখতেছি একটা ব্লক তৈরি করা আছে, বা একটা হচ্ছে যে স্কোপ তৈরি করা আছে, সেই স্কোপের মধ্যে x1 নামে আরেকটা ভ্যারিয়েবল আছে যেটাকে আমি প্রিন্ট করছি। তার মানে আমাদের প্রথমে 3 প্রিন্ট হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নামে x কোথায় ছিল? x ছিল প্রথমে 2, যেটা ইনিশিয়ালাইজ করছি, পরে আমার এক্সটা প্রিন্ট হয়েছে, দ্যাটস আমার 2 আসছে। সো এটা খুবই প্রিটি সিম্পল ছিল, রাইট? আচ্ছা, এরপরে আমরা কথা না বাড়ে আমরা হচ্ছে যে ইফ ইলসে এখন চলে যাব, ঠিক আছে? সো আমরা আরেকটা হচ্ছে যে প্রোগ্রাম খুলবো, সেটা হচ্ছে যে কন্ডিশন ডট জাভা। আচ্ছা, সো কন্ডিশন ডট জাভা এর মধ্যে আমরা ওইটা একটু লিখে ফেলি, যেটা আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে যে আচ্ছা, সো কন্ডিশন ডট জাভার মধ্যে আমরা প্রথমে ইফ কন্ডিশনটাকে একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো এই যে ইফের পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এই জায়গায় একটা জিনিস এক্সপেক্ট করে আমাদের প্রোগ্রাম, সেটা হচ্ছে যে কি, সেটা এক্সপেক্ট করে এখানে একটা ট্রু বা ফলস টাইপের একটা জিনিসপাতি আসবে, এই জিনিসটা সে একসেপ্ট করে, মানে এক্সপেক্ট করে আমাদের থেকে, ঠিক আছে? সো এরপরে আমরা হচ্ছে যে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি। সো এটা মোটামুটি বলা যায় যে একটা ইফ কন্ডিশনের একটা বডি। আমরা প্রত্যেকটা ইফ কন্ডিশন এভাবে লিখি। লেটস সে যদি আমার এখানে আমি বলে রাখি, আমরা বুলিয়ান ডাটা টাইপ সম্বন্ধে একটু আইডিয়া রাখছি, রাইট? বুলিয়ান। সো আমি এখানে লিখলাম যে বুলিয়ান। সো বুলিয়ানের পরে ওকে নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড সেটাকে দিলাম কি? ট্রু। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা দেখছো। সো দেখো, আমি বুলিয়ান মানে কি, বুলিয়ানের ভিতরে কি থাকতে পারে? ট্রু এবং ফলস থাকতে পারে। সো সেই একটা ভ্যারিয়েবল দিলাম এবং ওকে দিয়ে আমি ট্রু দিলাম। সো আমি আগেই বলছি ইফ কন্ডিশন আসলে রিসিভ করে কি, এখানে হয় ট্রু রিসিভ করবে অথবা ফলস রিসিভ করবে। সো আরেকটা বুলিয়ান ভ্যালু দিলাম এবং এটা লিখলাম হচ্ছে নট ওকে, অ্যান্ড সেটাকে আমি দিলাম হচ্ছে ফলস, ঠিক আছে? সো তাহলে আমি এখানে দুইটা বুলিয়ান ডিক্লেয়ার করলাম, একটা ওকে দিয়ে আমি ট্রুতে ইনিশিয়ালাইজ করলাম, আর একটা ফলস, সেটা আমি নট ওকেতে। সো আমি এখানে ওকে নট ওকে দুইটাই দিতে পারি। সো আমি প্রথমে ওকে দিলাম, ঠিক আছে? ওকে দিলাম, তারপরে আমি এখানে আমার প্রোগ্রামের ভিতরে আমি লিখবো আমার প্রোগ্রামের ভিতরে আমি লিখবো এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্যাট ওকে, ঠিক আছে? সো ওকে না, যে আই অ্যাম ওকে। আচ্ছা, সো এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে? আমি সবসময় বলছি আমাদের মেন মেথড থেকে আমাদের কোডটা রান হওয়া শুরু হবে। এখানে আমার প্রোগ্রামটা দেখবে বুলিয়ান ওকে নামে একটা জিনিস অ্যাসাইন করা হয়েছে, বুলিয়ানে আরেকটা জিনিস নট ওকেতে ফলস নামে একটা জিনিস অ্যাসাইন করা হয়েছে। সো এখানে আসার পরে যখন এটা আমার ওকে পাবে, সো ইফ যখন ওকে পাবে তখন এখানে কি প্রিন্ট করবে? যে আই অ্যাম ওকে। সো আমি জিনিসটা একটু প্রিন্ট করে দিই। সো এখানে দেখাচ্ছে আই অ্যাম ওকে, ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন কেউ যদি বলতে চায় যে ভাই তাহলে নট ওকের ব্যবহারটা আমি কীভাবে করতে পারি? সো তুমি খুবই ভালো ছেলে, সো তুমি একটা কাজ করলা, তুমি এই জিনিসটা, আচ্ছা, তুমি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিলা। কমেন্ট আউট করে দেওয়ার পরে তুমি এই জিনিসটাই কপি করলা, কপি করার পরে এই জিনিসটা তুমি এখানে পেস্ট করবা। আচ্ছা, সো আমি দেখাচ্ছি। আচ্ছা, সো দেখো এখানে ওকে আছে। সো তুমি ডিরেক্ট কী বললা, বুঝে না বুঝে তুমি এখানে নট ওকে করে দিলা, ঠিক আছে? সো তুমি এখন নট ওকে করে দিলা। এখন তুমি যদি এটাকে প্রিন্ট করো তাহলে তুমি কি এক্সপেক্ট করতে যাচ্ছিস? যে আই এম নট ওকে এরকম কিছু একটা প্রিন্ট হোক, বাট অ্যাকচুয়ালি এটা হবে কিনা আমরা একটু চেক করে দেখি তো রান করে। সো রান করার পরে তুমি দেখো যে অ্যাকচুয়ালি কিছুই প্রিন্ট হইতেছে না। আর প্রশ্ন হইতেছে কেন প্রিন্ট হইতেছে না, এখন আমাকে বল। সো কথা হচ্ছে যে এই নট ওকে এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু না। আর এই ইফ কন্ডিশনের পরে ট্রু হইলেই আমার প্রোগ্রামটা তার ব্লকে প্রবেশ করবে, এটা হচ্ছে তার ব্লক, একটু আগে দেখলাম। সো নট ওকে হলেই আমার প্রোগ্রামটা কি প্রবেশ করবে। সো এটা যখন ট্রু হবে তখনই কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে। সো যেহেতু এই জিনিসটা আমার ফলস করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই এর মধ্যে প্রবেশ করতেছে না, এই জন্য আমার এখানে কোনো প্রিন্ট লাইন বের হচ্ছে না। সো এই জিনিসটাকে ট্রু করানোর জন্য এর আগে আমাদের একটা নট সাইন ইউজ করতে হয়।
দেখো আমি একটা বিস্ময়সূচক কোশ্চেন ইউজ করছি, ঠিক আছে। সো এই বিস্ময়সূচক কোশ্চেন ইউজ করার কারণে আমার এখন এটা কি হয়ে গেল, প্রথমে ছিল ফলস, ফলসের আগে দিছি নট, নট ফলস মানে কি ট্রু। এখন আমার ইফ কন্ডিশন বলবে হ্যাঁ যেহেতু এটা এখন যেভাবেই হোক তুমি ট্রু বানায় ফেলছো, তাহলে আমি জিনিসটা প্রিন্ট করব। এখানে নাথিং বাট, এখানে যদি তুমি তোমার ইফ কন্ডিশনটাকে চালাইতে চাও তাহলে তোমাকে এখানে সামহাউ ট্রু আনতে হবে। সো আমি দেখো সামহাউ ট্রু আনছি অ্যান্ড এখানে বলে দিছি যে আই এম নট ওকে। সো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে অবশ্যই আমি দেখতে পাবো যে আই এম নট ওকে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, আই এম নট ওকে। সো তাহলে আমরা বুঝলাম যে ইফ কন্ডিশন আসলে কিভাবে বিহেভ করে। ইফ কন্ডিশনের পরে যে সবসময় তোমরা ট্রু দিয়ে অভ্যস্ত, জিনিসটা এভাবে কাজ করবে না, তোমাকে ট্রু ফলস দুটাই বুঝতে হবে। সো আমরা তাহলে এখন ইফ কন্ডিশনের ট্রু ফলস জিনিসটাও মোটামুটি বুঝে ফেললাম, ঠিক আছে। এখন তোমাদেরকে দুইটা ইফ কন্ডিশন কিভাবে বিহেভ করে আমরা সেটা দেখবো। সো আমি এটাকে একটু কমেন্ট আউট করে ফেলি। সো এখানে আসি, এখানে আসার পরে এখন আমি একটা ইন্টিজার নাম্বার লিখে 5 দিব, ঠিক আছে, 5 দিলাম। 5 দেওয়ার পরে আমি এখানে ইফ দিলাম, ইফ দেওয়ার পরে আমি বললাম যে নাম্বার গ্রেটার দেন যদি 0 হয় তাহলে তুমি বলো যে সরি সো এখানে বলবো দ্য নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। সো দ্য নাম্বার ইজ পজিটিভ, এই জিনিসটা আমরা এখানে বলবো। অ্যান্ড আরেকবার আমি এখানে কি দিব, ইফ দিব। ইফ দেওয়ার পরে আমি এখানে আবার দিব নাম্বার যদি লেস দেন 5 হয়, লেস দেন 0 হয় অ্যাকচুয়ালি, দেন আমি এখানে বলবো এই জিনিসটা, এই জিনিসটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে হয়ে গেল। আচ্ছা, সো দ্য নাম্বার ইজ নেগেটিভ, ঠিক আছে, দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, সো আমি জিনিসটা সেভ করলাম। এখন দেখো এখানে আমি একটা ইফ চালাইছি আর একটা ইফ চালাইছি। সো তুমি কি আমাকে বলতে পারবা যে এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে? সো আমি এই জিনিসগুলোকে কমেন্ট আউট করে দিই কারণ আমরা আরও নিচে নিচে চলে যাবো আর কি, ঠিক আছে। সো তুমি কি এখন বলতে পারবা যে এটার আউটপুটটা অ্যাকচুয়ালি কী হবে? এখানে আমি বলছি যে 5, তো আমার প্রথমে এখানে এটা চেক হবে 5 হবে, তো নাম্বার এখানে চেক আসবে। সো এখানে চেক করে দেখবে যে নাম্বার এই 5 কি 0 থেকে বড় কিনা, অবশ্যই 0 থেকে বড়, তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ পজিটিভ। তারপরে সে এখানে আসবে, আচ্ছা এখানে আসার পরে সে চেক করবে এই 5 কি 5-এর থেকে ছোট, 0-র থেকে ছোট কিনা, তখন দেখবে না এটা তো ফলস, আর ফলস হইলে আমরা জানি যে এখানে প্রবেশ করবে না, ঠিক আছে। সো আমরা নর্মালি এখানে জিনিসটা রান করে দেখি, অবশ্যই আমরা দ্য নাম্বার ইজ পজিটিভ এইটাই পাবো। হ্যাঁ, এখন তোমাকে আমি বলে দিলাম যে এখানে আমি গ্রেটার দেনই দিলাম, ঠিক আছে, অ্যান্ড দ্য নাম্বার ইজ নট নেগেটিভ। আচ্ছা, এখন লজিক্যালি চিন্তা করো যে এটা হচ্ছে প্রথম ইফ, এটা হচ্ছে দ্বিতীয় ইফ। আমার প্রোগ্রামে যদি এরকম, ঠিক আছে, এরকম আরও কন্ট্রোল সি, এরকম আরও অনেকগুলো ইফ থাকে, একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা ইফ, পাঁচটা ইফ। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, এটা অনেকে সিএসসি 110 শেষ করে ফেলে, বাট এই জিনিসটা তখনও বুঝতে পারে না যে আমার প্রোগ্রামে যতগুলা ইফ থাকবে ততগুলা ইফ কন্ডিশনই রান হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ঠিক আছে। ইলসের বিষয়টা আলাদা, আমি কিন্তু এখন ইলস পার্ট আনি নাই, আমি এখনও ইফ ইলস জিনিসটাকে আনি না, আমি জাস্ট শুধু ইফ নিয়ে কথা বলতেছি যাতে করে তুমি জিনিসটাকে পার্ট বাই পার্ট বুঝতে পারো। সো তাহলে এখানে হচ্ছে যে কি, আমার এখানে ছিল আমার নাম্বার, নাম্বার গ্রেটার দেন 0, সবগুলো আমি বলছি 0, তার মানে কি আমার সবগুলো রান হবে, ঠিক আছে। আমি জাস্ট রান করে একটু দেখায় দিই যে সবগুলো অ্যাকচুয়ালি রান হইতেছে কিনা। ওকে, সো কন্ট্রোল অল, কন্ট্রোল এটাকে অফ করে দেই, দেন কন্ডিশন জিনিসটাকে আমি আরেকবার রান করি। আচ্ছা, এখানে আনএক্সপেক্টেড একটা এরর দেখাচ্ছে, আমি একটা কাজ করি, আমি একটু কিছু কম ইফ এলস নেই যাতে করে এররটা না দেখায়। সো তাহলে তুমি বুঝতে পারলা যে এখানে আমি যতগুলো ইফেলস নিয়েছিলাম প্রত্যেকটা ইফেলসে রান হয়েছে যদি সেটা ট্রু থাকে। সো এই জিনিসটা আই হোপ সবার মাথায় ঢুকছে যে আমার প্রত্যেকটা আমার প্রোগ্রামের প্রত্যেকটা ইফেলসই রান হবে অ্যাকচুয়ালি। ওকে, সো তাহলে আমরা হচ্ছে যে ইফ কন্ডিশনটা মোটামুটি যতটুকু পারলাম বোঝার চেষ্টা করলাম। এখন হইতেছে যে আমরা আরেকটু ভেতরের জিনিসপাতিগুলো শুরু করি। হ্যাঁ, ওকে, সো এগুলাকে আমরা একটু কমেন্ট আউট করে ফেলি।
আচ্ছা, আরেকটা কথা, তোমাদের আরেকটা বই আছে, আমি বইটা মোস্ট প্রবাবলি দেখাইতে ভুলে গেছি, আমি বইটা একটু দেখাই। সো এটা কোথায়, হ্যাঁ এখানে। উম, 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 হ্যাঁ, সো এখানে আসি। আচ্ছা, সো তোমরা আই হোপ দেখতে পাচ্ছ। এই বইগুলা লাইন বাই লাইন পড়াইলে খুব ভালো হতো, বাট সেটা আসলে ইফেক্টিভ হবে না, কারণ কোডই তো দিন শেষে আমাদের করতে হবে। বাট এখানে অনেক জিনিসপাতি আছে যেটা হয়তো সামনে কোনো একটা টাইমে আমরা পড়তে পারবো। সো আমাদের ইয়ে হচ্ছে যে কি, আমরা হচ্ছে ইফ এলসটা বোঝার চেষ্টা করব। ওকে, ব্র্যাকের বাক্সে যে কনসেপ্ট নোট গুলোতে দেওয়া আছে ওই বইটাই না এটা? হ্যাঁ, ওখানে জাস্ট তোমাদেরকে ভাগ ভাগ করে দিছে, আর এটা হচ্ছে পুরো বই আর কি, ঠিক আছে। একটু হোল্ড, আমি জাস্ট একটু দেখে ফেলি। ভাইয়া এই বইটার পিডিএফটা দিতে পারলে ভালো হতো। আসলে এইটা একটু মানে রেস্ট্রিকশন আছে, আমি চাইলেই আসলে সব কিছু পাবলিকলি দিতে পারবো না, বাট কারণ এটা আসলে একটা ফ্যাকাল্টি থেকে নেওয়া। তো আমি চেষ্টা করবো আর কি, যদি দেওয়া যায় আর কি, জিজ্ঞাসা করে। আচ্ছা, সো একটু জাস্ট দেখে নিই যে আমরা কোন পার্ট পর্যন্ত আজকে ক্লিয়ার করব। সো আমি একটা কাজ করি, আমি এই পার্টটাই আজকে একটু দেখাই। সো এইটা আমি আমার আইপ্যাডে নেই, তাইলে খুব ভালো হবে। ওকে, সো এটা আসলে আমি আইপ্যাড থেকে শুরু করব। আচ্ছা, সো তাহলে আমি এখন এখান থেকে শুরু করি, তাহলে এটার জন্য মোর কনভিনিয়েন্ট হবে। আচ্ছা, আমাকে জাস্ট একজন একটু বলো যে আমার স্ক্রিনটা হচ্ছে যে দেখা যাচ্ছে কিনা আইপ্যাডে, তাহলে আমি আসলে বুঝতে পারতাম যে ঠিক আছে সব কিছু। দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো এটাকে একটু বড় করে ফেলি। আচ্ছা, সো তাহলে এতক্ষণ আমরা হচ্ছে যে মানে কোডিং করে দেখলাম যে আসলে ইফ জিনিসটা কিভাবে কাজ করে। তো আমরা এখন থরলি আজকে আমাদের হচ্ছে যে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অনেক কিছুই আছে, বাট এত কিছু তো আসলে ওয়ান টেনের জন্য লাগে না। আমি এখানে যদি একটু মার্ক করে বলি যে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে কি কি লাগবে, সেটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা তো আমরা দেখছি রাইট। তারপরে হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপ, এটা আমি একটা ক্লাসে নিছি অলরেডি, যেটা আছে, বাট আমি এগুলো নিয়ে আবারও হয়তো কখনো কথা বলবো। অপারেটর জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, এখানে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এই জিনিসপাতিগুলো আমরা দেখব। আর হচ্ছে যে স্কোপ, আজকে আমাদের কাজ হচ্ছে স্কোপ নিয়ে একটু দেখা। আচ্ছা, তুমি তুমি আমাকে কাইন্ডলি একটু বলো তো যে ইউজার ইনপুট নিয়ে এখনো ল্যাবে বা ক্লাসে কিছু বলা হয়েছে কিনা, তাহলে এই জিনিসটা আমি দেখাইতে পারবো। ইউজার ভাইয়া ইনপুট কি ইউজার ইনপুট অনেক আগেই দেখানো হয়েছে। মানে হচ্ছে যে ওই যে আমরা ইউজার থেকে নিতে পারবো রাইট, ওই যে হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্ট জাভা ডট হ্যাঁ, ইউটিলিটি হ্যাঁ। ডট স্ট্যান্ডার্ড ওইটা। ওকে, হ্যাঁ। গ্রেট, গ্রেট, গ্রেট। সো তাহলে আমাদের হচ্ছে ইউজার ইনপুট চ্যাপ্টারটাও হয়ে গেছে। আর এখানে আন্ডারস্ট্যান্ডিং এরর, এটা জাস্ট নরমাল কি ধরনের এরর আসতে পারে। বাট আজকে আমাদের কনসার্ন হইতেছে যেহেতু এই ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসের প্রবলেম সলভিং পার্ট, যেটা আমি দেখাইলাম প্রথমে আমাদের 20টা টাইপের প্রবলেম সলভ করতে হবে। সো ওইটার প্রিরিকুইজিট, দ্যাটস আমি আজকের জিনিসপাতিগুলো একটু ওভারভিউ করতেছি যে কিভাবে আমাদের জিনিসপাতিগুলো কাজ করে। তো আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি ডিসিশন মেকিং। সো আমরা হচ্ছে যে কথা না বাড়ে চ্যাপ্টার পেজ 29-এ চলে যাই আর কি। এখান থেকে যাওয়ার থেকে এখান থেকে যাওয়াটা বেটার।
পেজ 29 এখান থেকে। সো তোমরা তো মোটামুটি সবাই ফ্লো চার্ট সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া আছে যে ফ্লো চার্ট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, একটা প্রোগ্রাম স্টার্ট হয়। আচ্ছা, এই ধরনের শেপগুলোর সাথে সবাই পরিচিত। আমি আগেই বলতেছি আজকে ফ্লো চার্টের ক্লাস না। সো আমি প্রোগ্রামটা স্টার্ট করব, যখন আমার ইফ কন্ডিশনার কাজ করবে এখানে দুই ধরনের কথাবার্তা আসতে পারে। একটা হয়তো প্রোগ্রাম ইফটা ট্রু হবে অথবা ফলস হবে। যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটা জাস্ট ইন্ডে চলে যাবে, আর ট্রু হইলে আমাদের আবার নতুন যদি কোনো ইফ এলস ব্লক থাকে সেখানে আবার ট্রু ফলস হিসাবে আবার এইভাবে আসবে, এরকমভাবে আসলে তার শাখা প্রশাখা ছড়িয়ে যাবে। ঠিক আছে? সো এইখানে লেখা আছে ট্রু ব্লক, এটা মানে কি? এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলেই তো এটা আসবে, দ্যাটস এখানে ট্রু ব্লক। এখানে কখনো ফলস ব্লক লেখা থাকবে না। তুমি এখানে কখনো ফলস এনে এই জিনিসটাকে ট্রু প্রমাণ করতে পারবে না, যেটা আমরা দেখলাম যে আমরা একটা নট ইউজ করে দেখলাম যে নট ইউজ করলে ওই জিনিসটা আসলে ট্রু হয়ে যায়, তারপরে আমাদের এই ব্লকটা কাজ করে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা মোটামুটি বুঝছি। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো, বাট অ্যাকচুয়ালি দরকার পড়বে না। আচ্ছা, সো এখন এই প্রোগ্রামটা এই যে পরীক্ষায় যেটা দেয়া থাকে, হ্যাঁ, পরীক্ষায় দেখা যায় যে অনেক টাইমে তোমাদেরকে ট্রিকে ফেলানোর জন্য এ ধরনের একটা কি বলে, এ ধরনের একটা হচ্ছে ফ্লো চার্ট দিয়ে দেয় আর তোমাদেরকে এই প্রোগ্রামটা করতে হয়। সো কথা না বলে আমি এখানে দেখি যে আমাদের এখানে একটা ক্লাস ফাইল খুলছে sample2 দিয়ে, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিছে, এখানে একটা নাম্বার দিছে, এখানে আরেকটা নাম্বার ইনিশিয়ালাইজ করছে। ঠিক আছে? ওকে, ভালো কথা। এখানে ইফ কন্ডিশনের মধ্যে দেখছে যে নাম্বার 1টা কি নাম্বার 2 এর থেকে বড় কিনা। সো নাম্বার 1 কত? নাম্বার 1 হচ্ছে 9, আর নাম্বার 2 কত? নাম্বার 2 হচ্ছে 4। তো এই যে জায়গাটাতে এসে আমি ট্রু পাইছি, দ্যাটস আমি লিখছি যে নাম্বার 1 ইজ গ্রেটার। এখন এটারই ফ্লো চার্ট ভার্সনটা কি? প্রথমে আমি স্টার্ট দিয়ে শুরু হবে, তারপর নাম্বার 1, নাম্বার 2 এই দুইটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপর আমার একটা ডায়মন্ড শেপ হবে, এবং এখানে আমি হচ্ছে আমার ইফ এলসটা চেক দিব। যদি এটা ট্রু হয়, অবশ্যই এটা ট্রু, আমরা একটু আগে দেখলাম, দ্যাটস ওয়াই এখানে প্রিন্ট হয়েছে কি নাম্বার ইজ গ্রেটার। সো তুমি বুঝতে পারতেছো যে তোমাকে যখন মানে কোশ্চেনটা দেওয়া থাকে যে এরকম যে উই ওয়ান্ট টু প্রিন্ট নাম্বার 1 ইজ গ্রেটার, আমরা দুই ধরনের জিনিসপাতি নেব, তারপরে তোমাকে এটা কোডটাও পারতে হবে অ্যান্ড তোমাকে ফ্লো চার্টটাও পারতে হবে। সো এই দুইটার সিঙ্ক্রোনাইজ করার পরেই অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় তুমি কোশ্চেনগুলো করতে পারবে। সো তুমি বুঝতে পারলে এখান থেকে কীভাবে কী হয়। আচ্ছা, সো এখন আমরা যে এতক্ষণ পর্যন্ত ইফ নিয়ে অনেক কথাবার্তা বললাম, এখানে যে প্রোগ্রামটা ট্রু হওয়ার পরে আমার জিনিসটা একটা জায়গায় আসতেছে অ্যান্ড তারপরে ইন্ড হচ্ছে। সো ফলস হওয়ার পরেও তো একটা জিনিস করা উচিত, রাইট? তো সেটার জন্য আমাদেরকে এখন ইলস জিনিসটা শিখতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি ইলস বলি নাই, সো এখন আমাদের ইলস শিখতে হবে। সো ইলস কই গেল? হ্যাঁ, সো এখান থেকে। সো দেখো, সো আমার একটা প্রোগ্রাম স্টার্ট হয়েছে, ভালো কথা। তারপর আমার একটা ইফ কন্ডিশনে আসছে। ইফ কন্ডিশনে আসার পরে জিনিসটাকে অবশ্যই ট্রুতে যাবে যদি ইফ কন্ডিশনটা ট্রু হয়, আর যদি ফলস হয় তাহলে সেটা কোন ব্লকে যাবে? ইলস ব্লকে যাবে। প্রিটি সিম্পল, রাইট? এর থেকে বেশি সহজে তো বলা সম্ভব না যে ট্রু হইলে আমার একটা ইফ ব্লকে যাবে, বা ট্রু হইলে ডিরেক্ট আমার আউটপুটে চলে যাবে, আর যদি ফলস হয় তাহলে সেটা ইলস ব্লকে চলে যাবে, দেন সেটা আউটপুট আসবে। আমরা জাস্ট একটা নর্মাল কোড দেখি যে লেটস সে আমার প্রোগ্রামটা, আমি সবসময় বলছি যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এই মেইন মেথড থেকে শুরু হয়। সো প্রথমে আমরা ইফ কন্ডিশনটা চেক করব, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এই ব্লকের ভিতরটা এক্সিকিউট করব, যদি ট্রু না হয় তাহলে শুরুতেই আর কি এখানে শুরুতেই বলে দিতে পারি যে এইটা কাজ করবে না, এই জিনিসটা একদমই আর কাজ করবে না। পেন্সিল আসে কেন? আচ্ছা, সো এই জিনিসটা একদমই কাজ করবে না, একদম এটা অ্যাভয়েড করে আমার ইলস ব্লকে চলে আসবে। আর ইলস ব্লকে এখানে কোনো কন্ডিশন থাকে না, তোমরা সবাই মোটামুটি জানো এখানে কোনো কন্ডিশন থাকে না, জাস্ট ফলস ব্লক। এই যে ব্লকটা যেটা আমাদের ইফ ব্লকটা কাজ করে না সেটা এসে এক্সিকিউট হবে অ্যান্ড পুরো জিনিসটা হইতেছে প্রোগ্রামটা রান হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে এখানকার সিনট্যাক্স। সো এখন এখানে প্রবলেম বলছে, লেটস সি প্রিভিয়াস এক্সাম্পল এগেইন। নাও উই ওয়ান্ট টু প্রিন্ট নাম্বার 1 ইজ গ্রেটার ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ মোর দেন দ্য সেকেন্ড নাম্বার, অর প্রিন্ট নাম্বার 2 ইজ গ্রেটার। ঠিক আছে? সো এখানে বলছে হয় নাম্বার 1টা গ্রেটার অথবা নাম্বার 2টা গ্রেটার। আমরা দেখে ফেলি। সো এখানে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে নাম্বার 1 ইকুয়াল টু 7, নাম্বার 2 ইকুয়াল টু 11, রাইট? সো ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, তাহলে এখানে আমি বলবো যে নাম্বার 1টা গ্রেটার, আর যদি এটা না হয় তাহলে আমি বলবো যে নাম্বার 2 ইজ গ্রেটার। সো মানে জিনিসটা তো লজিক্যাল যে এই দুটো যদি এই কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে তো আমার এটাই হওয়া উচিত। হয় নাম্বার, আমি তো জানি না, আমার ইউজার তো এখানে 11 এখানে হচ্ছে 7 দিয়ে দিতে পারতো, তখন কিন্তু আমার হইতেছে যে প্রোগ্রামটা কাজ করতো না, রাইট? সো তাহলে আমি এখানে 7, 11 দিলাম, আমি এখানে চেক করতেছি, দেখো চেক করার টাইমে এখানে কি পাবো? এখানে আসবে 7, এখানে আসবে কত? 11, রাইট? সো 7, 11। সো এটা যখন ট্রু হবে, তো ট্রু হওয়ার পরে কি হবে? নাম্বার 1 ইজ গ্রেটার।
বাট এটা যখন ফলস হবে তখন কি আমার এলস ব্লকে চলে আসবে আর এটা নাম্বার 2 ইজ গ্রেটার প্রিন্ট করবে। সো এখানে দেখো নাম্বার 1 7 আছে 11 আছে, তার মানে অবশ্যই এটা একটা ফলস। সো আমার ট্রুতে যাবে না, কারণ 7 তো কখনো 11 থেকে বড় হইতে পারে না। সো তখন ফলসে যাবে আর নাম্বার 2টা সরি তখন এলসে যাবে আর নাম্বার 2 ইজ গ্রেটার প্রিন্ট হবে and আমার প্রোগ্রামটা এইভাবে এক্সিকিউট হয়ে রান হয়ে শেষ হয়ে যাবে। সো তোমরা আশা করি এই মানে জিনিসটা হচ্ছে যে বেসিকটা বুঝতে পারছো যে কিভাবে ফ্লো চার্টে এটা হয় and কিভাবে কোডে এটা হয়। সো এই দুইটাই তোমাকে প্যারালালি পাশাপাশি তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, সোফার এখন পর্যন্ত আমি জানি আমি যা যা বলছি হয়তো তোমরা এগুলো খুবই ইজিলি বুঝতে পারতেছো, বিকজ তোমরা হচ্ছে যে ল্যাবে এই জিনিসপাতিগুলো অলরেডি করছো। বাট আমি আবারও বলছি পরবর্তী ক্লাসের জন্য এই ছোট ছোট জিনিসপাতিগুলো ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি থেকে বা ফ্রেন্ডের থেকে বা এসটি থেকে বা ফ্যাকাল্টি থেকে হেল্প নিয়ে করছো, বাট এই জিনিসটা তো সবসময় করতে পারবে না, তোমাকে তো নিজের আন্ডারস্ট্যান্ডিংটা বেশি বাড়াইতে হবে। সো দ্যাটস ওয়াই আমি খুবই মানে সারফেস লেভেলে গিয়ে কথা বলতেছি, যাতে করে প্রথম দিনেই আমি যদি হুটহাট করে কঠিন প্রবলেম দেখাই অনেকে বুঝতে পারবে না আর সেটা কনভিনিয়েন্টও হবে না। ওকে, সো এখানে আরেকটা প্রবলেম আছে। লেটস সি অ্যান এক্সাম্পল হোয়ার উই নিড টু টেক অ্যান ইন্টিজার ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডিটারমাইন দ্য নাম্বার ইজ পজিটিভ ইভেন নাম্বার অর নট। সো বুঝতে পারলাম যে আমাদেরকে ইউজার ইনপুট নিতে হবে অ্যান্ড আমাদেরকে দেখতে হবে যে নাম্বারটা আসলে পজিটিভ অথবা নেগেটিভ কিনা, সরি অড, মানে পজিটিভ অড অ্যান্ড পজিটিভ ইভেন এই জিনিসটা কিনা আমাদের চেক করতে হবে, ঠিক আছে? সো শুরুতেই আমরা এখানে স্টার্ট দিয়ে শুরু করবো অ্যান্ড প্রম্পট। এই প্রম্পটের মানে কি? প্রম্পটের মানে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিতেছি, তখন আমরা এই প্রম্পটটা ইউজ করি। আই হোপ তোমরা এগুলো সম্বন্ধে জানো। আচ্ছা, সো এখানে আমি যখন আসলাম আমার এখানে যে একটা ইম্পোর্ট ক্লাসকে ডিক্লেয়ার করতে হয়েছে অ্যান্ড এখানে আমাদের ক্লাস নাম্বারটা দেওয়া আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা আমরা লিখতে হয় জানি। আর এই যে স্ক্যানার এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এই কথাটা দিয়ে আমরা ইউজার থেকে যে ইনপুট নেব সেইটাকে ভালোভাবে বুঝতে পারি। আর আমরা ইউজার থেকে কী নেব? একটা নাম্বার ইনপুট নিব, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্ট দিছি। যদি তোমার স্ট্রিং হইতো তাহলে এক ধরনের হইতো, যদি তোমার ডেসিমাল ফ্লোট হইতো তাহলে আরেক ধরনের হইতো, রাইট? সো এই জিনিসপাতিগুলো আমাদের ওই ভেরিয়েবল এবং ডাটা টাইপ ক্লাসে খুব ভালোভাবে বোঝানো আছে। আচ্ছা, সো নাম্বার 1 যখন 0 থেকে বড় হবে এবং এই এন্ডটা কি? এন্ড মানে হইতেছে যে সরি এই এইটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমার এর আগে যেটা আছে এর পরে যেটা আছে দুইটাই যদি ট্রু হয় তাহলে আমার এখানে ঢুকবে। আর যদি দুইটা ট্রু না হয়, একটা ট্রু হয়, তাহলে আবার দুইটাই যদি ফলস হয় তাহলে আমার ইলসে চলে আসবে। আর আরেকটা আছে হচ্ছে তোমার অর অপারেটর কি? যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমার এখানে ঢুকবে, রাইট? এই জিনিসপাতিগুলো আমরা জানি। সো এখানে তুমি দেখো যে ইউজার যদি আমাকে 5 দেয়, ঠিক আছে, ইউজার যদি আমাকে 5 দেয় তাহলে 5 জিনিসটা এই প্রথম কন্ডিশনটাকে মানে সত্য প্রমাণ করলেও 5 কিন্তু 2 দিয়ে ডিভাইড করলে এখানে 1 থাকে। সো এটা কিন্তু মিথ্যা, দ্যাটস ওয়াই আমার ইলসটা প্রিন্ট হবে, সরি ইলসে চলে আসবে অ্যান্ড আমার নটটা প্রিন্ট হয়ে যাবে। সো আমাকে পজিটিভ দিতে হবে এবং একটা জোড় সংখ্যা দিতে হবে, তাহলেই এই ব্লকটা আসলে সত্য হিসাবে প্রমাণ হবে অ্যান্ড পজিটিভ ইভেন নাম্বারটা প্রিন্ট হবে। সো সেটাই আসলে ফ্লোচার্টটা এখানে দেওয়া আছে। স্টার্ট প্রম্পট রিড নাম্বার, এখানে আসার পরে আমার দেখবে যে নাম্বারটা আমি ইউজার থেকে রিড করলাম সেটা কি 0 থেকে বড় কিনা, সেটা কি 2 দ্বারা ডিভিজিবল কিনা অ্যান্ড তার রিমাইন্ডার 0 আসে কিনা। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে বলবে যে এটা পজিটিভ একটা ইভেন নাম্বার, আর যদি ফলস হয় তাহলে নট প্রিন্ট করে আমরা ইন্ডে চলে যাব। সো এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে এই ব্লকিং জিনিসটা এখন আরেকটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? সো হোয়াট ইজ মানে ব্লক, আমরা একটু আগে প্রোগ্রামে দেখছি যে ব্লক জিনিসটা কি। সো লেটস সে হচ্ছে যে তুমি আগে কোডটা দেখো, কোডটা কি বুঝাইছে যে এখানে জাস্ট সিম্পল একটা ক্লাস নিছে আর হইতেছে যে এখানে ইফ কন্ডিশন আছে, যদি আমার এই ইফটা কাজ করে, ঠিক আছে, যদি আমার ইফটা কাজ করে, আমরা তো একটু আগে দেখছি যে ইফ যদি কাজ করে তাহলে তো জাস্ট ইফে ঢুকবে অ্যান্ড এটা এক্সিকিউট করে ফেলবে। আর যদি এবার আমার ইফ আর আর যদি ইফটা কাজ না করতো তাহলে আমরা একদম সবার শেষে যে ইলস কন্ডিশনটা এক্সিকিউট করে দিতাম, রাইট? বাট দেখা যাচ্ছে একটা প্রবলেমের তো অনেকগুলো কন্ডিশন থাকতে পারে, তখন তোমাকে এই এলস ইফ বা এই জিনিসটা আনতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে নেস্টেড। সো নেস্টেড না, অ্যাকচুয়ালি এটাকে নেস্টেড বলা হয় না, নেস্টেডটা আমরা একটু পরে দেখব। সো দেখো, যদি তোমার এই ইফ কন্ডিশনটা কাজ করে তাহলে তুমি এখানে ঢুকে গেলা, পরবর্তীগুলোতে আর একদমই ঢুকতে হবে না, ঠিক আছে, যদি তোমার এটা কাজ করে। তারপরে তোমার যদি এটা কাজ না করে তখন তুমি কোথায় আসবা? এলসেফে আসবা। এলসেফে আসার পর তুমি চেক দিবা যে এটা আসলে ঠিক কিনা। যদি এটা কাজ না করে তাহলে এটাতে আসবা। এভাবে করতে করতে আমরা
প্রিন্ট করে ফেলো। সবার লাস্টে কিন্তু আর ইলস চেক করবে না, রাইট? সো এই জিনিসটাতে আমরা বুঝতে পারি। সো এখন আমরা ফ্লো চার্টে আসি। ফ্লো চার্টে আসার পরে কী দেখব? ফ্লো চার্ট যদি ট্রু হয়, ইফ কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমার এই যে ইফ ব্লকটা কাজ করবে অ্যান্ড একদম ফাইনালি আমার একদম এন্ডে চলে যাবে। এই মাঝখানে কিন্তু ইফ যদি একবার ট্রু হয়ে যায়, এই মাঝখানে আর কোনো পার্ট নাই যে আমার ইলসে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালোভাবে আমি আবারও বলতেছি। যদি আমার এই ইফ কন্ডিশনটা কাজ করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি আমার ট্রু হয়, তাহলে এটা এক্সিকিউট হওয়ার পরে আমি একদম এন্ডে চলে আসবো। আমার এই মাঝখানের জিনিসপাতিগুলা এই মাঝখানের এই ২ টা জিনিসে কখনোই আসবে না। এই ৩ টা জিনিসে কখনোই আমার প্রোগ্রাম ঢুকবেই না। আর যদি এই জিনিসটা ট্রু না হয়, যদি ফলস হয়, তাহলে আমার এখানে আসবে। এখানে আসার পরে সে চেক করবে এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয়, তাহলে সে এদিক দিয়ে এসে একদম এক্সিকিউট হয়ে যাবে। মাঝখানের এই ২ টাতে সে কখনোই আসবে না। যদি ৩ নম্বরটা এসে যখন ট্রু হবে, তখন সে সিমিলার ওয়েতে এটা এক্সিকিউট করবে অ্যান্ড সে আউটপুটে আসবে। সে কখনো ইলস ব্লকে ঢুকবে না। সো ইলস ব্লকে তখনই ঢুকবে যখন এটা কাজ করবে না, এটা কাজ করবে না, এটা কাজ করবে না। সবার লাস্টে সে উপায় না পেয়ে প্রোগ্রাম থেকে তো বের হইতে হবে। তখন আমরা ইলস দিয়ে সেটা চলে যাই। সো প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে একটা ইলস ব্লক রাখতেই হবে। তুমি ইফ রাখছো, তুমি ইলস ইফ রাখছো, এগুলো রাখছো, বাট তুমি এটা রাখো নাই, তাহলে টিচার তোমাকে মার্ক কেটে ফেলবে, ঠিক আছে? অনেক টাইমে জাস্ট এই ২ টা কন্ডিশন দিলেই আমার প্রোগ্রামটা কাজ করে ফেলে, বাট দিস ইজ নট আ আইডিয়াল প্র্যাকটিস, ঠিক আছে? সো তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ কন্ডিশনগুলো ট্রু হইলে কি কাজ করে আর ফলস হইলে কি কাজ করে বা কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। ধরেন কন্ডিশন হচ্ছে অনেকগুলা যদি ট্রু একসাথে হয়, আপনি বললেন একটু আগে যে অনেকগুলো যদি একসাথে ট্রু হয় ইফ এর ক্ষেত্রে, তাহলে সবগুলাই প্রিন্ট হবে। হুম। তো ডিফারেন্ট সবগুলাই যদি ট্রু হয়, তাহলে আমাদের মানে প্রিন্ট করলে কোনটা শো করবে? আচ্ছা, সর্বপ্রথম তুমি বলতে চাচ্ছ, আমি বুঝতে পারতেছি কিনা ঠিক জানি না। তুমি বলতে চাচ্ছ যে ভাই, ধরেন যে এই কন্ডিশনটাও ট্রু, এই কন্ডিশনটাও ট্রু, তাহলে তখন আমি কি করব? রাইট? এরকম কিছু? হ্যালো? আ আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যালো? তোমার স্পিকার। আচ্ছা। সো আমি ওর ওর কথাটাকে আরেকবার ভালোভাবে বলি। যদি তোমার ইফ কন্ডিশনটাই ১ম এ ট্রু পেয়ে যাই, তারপরে যতই তোমার এগুলা তুমি যতই ট্রু কন্ডিশন সেট করে রাখো না কেন, এগুলাতে কখনোই প্রবেশ করবেই না। ট্রু থাকলেও করবে না, ফলস থাকলেও তো আরোই করবে না। যে আমার প্রোগ্রাম যখনই ১ম বার ট্রু পাবে, শুধুমাত্র সেইটাতেই সেই কাজ করবে। তুমি পরেরগুলাতেও যদি ট্রু রিলেটেড কোনো কন্ডিশন সেট করে রাখো, সেগুলা সে কখনো রিচ করবে না। ঠিক আছে? সো আই হোপ তুমি বুঝতে পারছো। তার মানে হচ্ছে শুধু প্রথমটাই হচ্ছে কাউন্ট করবে। হ্যাঁ, শুধু মানে আমার প্রোগ্রামটা প্যারালালি ভাবে নিচে নামতে থাকবে। ট্রু হইলেই সে প্রিন্ট হয়ে নিচে চলে আসবে। সো তুমি এখানেও ট্রু রাখছো, বাট এটা অ্যাকচুয়ালি নট ওয়ার্ক যদি ইফটা ট্রু থাকে। সো শুধুমাত্র একটা ১ম ট্রু এর ক্ষেত্রে সে এক্সিকিউশনটা করবে। ঠিক আছে? পরেরগুলোতে সে আসবে না। সো এখন তাহলে ভাই, আমার যে এখানে ট্রুটা আছে সেটারও তো প্রিন্ট করতে হবে। তখন তোমাকে নেস্টেড ইফ এলস শিখতে হবে, যে এই ইফের মধ্যে ঢোকার পরে তখন আমি এখানে আবার ইফ দিয়ে ঢুকবো, এখানেও শাখা প্রশাখা, যেটা আমরা নিচে শিখবো আর কি। সো আসতেছি। এই যে এবার দেখো, এখন ধরো, ঠিক আছে, এখন তুমি এই ফ্লোচারটা দেখো। এই ফ্লোচারটা বোঝাটা ইম্পর্টেন্ট। তোমাদের কুইজে আসলে এই ধরনের ফ্লোচারটি দিছিল আমার যতদূর মনে পড়ে, বা এর থেকে একটু ডিফিকাল্ট, মানে স্ট্রাকচারটা এরকম ছিল। কল এন্ড হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, আমি জানি আমি এন্ড হয়ে গেলে আবার দিব, কারণ আমি লুপের মধ্যেও যাব, বেসিকগুলো বোঝাবো, পরের দিন থেকে আমি প্রবলেম সলভিং এ ডাইভ করব। ওকে। সো দেখো, প্রথমে আমার স্টার্ট হয়ে আছে। আচ্ছা, কল এন্ড হয়ে গেলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে আমি আরেকটা লিঙ্ক প্রোভাইড করবো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। সো এখানে দেখো স্টার্ট করানো আছে, তারপরে হচ্ছে যে যখন একটু মাইক্রোফোনটা অফ করলে ভালো হতো, যখন কথা বলবে তখন অন করবে। আচ্ছা। সো আমার প্রোগ্রামটা স্টার্ট হয়ে শুরু হয়েছে, তারপর আমার একটা কন্ডিশন পাইছে। এখন কন্ডিশনটা ট্রুও হইতে পারে, কন্ডিশনটা ফলসও হইতে পারে, রাইট? সো কন্ডিশনটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমার কোথায় আসবে? আরেকটা দেখো, নেস্টেড ইফ কন্ডিশন। এখন এই জিনিসটা আসলে নতুন বা একটু একটু কেমন লাগতেছে।
সো আমরা নেস্টেড সম্বন্ধে হয়তো আজকের ক্লাসে মানে কোড করে দেখব না, বাট আমরা জিনিসটা জেনে রাখলাম যে নেস্টেড জিনিসটা কীভাবে কাজ করে। সো ট্রু হইলে আমি আরেকটা ব্লকে আসব এবং এখানে আসার পরে আমি নেস্টেড আরেকটা কন্ডিশন পাবো, এটাকে বলে নেস্টেড ইফ কন্ডিশন। সো ট্রু হওয়ার পরে আমি আবার একটা নেস্টেড কাজ করব এখানে, এবং এখানেও আসলে ট্রু এবং ফলসের একটা বিষয় আছে। সো যদি ট্রু হয় তাহলে নেস্টেড ইফ ব্লক স্কোপ আবার কাজ করবে, আর যদি এটা ফলস হয় তাহলে নেস্টেড ইলস ব্লকে চলে আসবে। সিমিলার ওয়েতে প্রথম ট্রুটা যদি ফলস হইতো তাহলে সে নেস্টেড ইফ কন্ডিশনে আসতো, অ্যান্ড এখানে আসার পর সে আরও দুইটা দেখতে পাইতো। সো বুঝতে পারতেছো তার শাখা প্রশাখাটা কীভাবে আসলে এখানে কাজ করতেছে। সো আমরা যখন অ্যাকচুয়াল প্রোগ্রাম দেখব তখন আসলে এটা কাজ, মানে তখন এটা আসলে মোর ক্লিয়ার হবে যে ভাই একটা জিনিস যদি ট্রু হয় সেক্ষেত্রে আমার ট্রু ব্লকে যাবে। এখন ট্রু ব্লকে যাওয়ার পর আমি আবার একটা ইফ কন্ডিশন দিছি, তো ইফ কন্ডিশন দেওয়া মানে সেখানেও আবার ইফ এলসের মানে শর্ত চলে আসবে। যদি ট্রু হয় তাহলে আমি আবার একটা ইফ ব্লক দিছি। সো এইভাবে করে জিনিসগুলো আসলে আমরা ডাটা ট্রিটা দাগাই আর কি, ঠিক আছে। সো তাহলে তুমি হচ্ছে যে নেস্টেড ডিসিশন মেকিংয়ের একটা জাস্ট জেনারেল আইডিয়াটা রাখো। নেক্সট ক্লাসে প্রবলেম সলভ নিয়ে আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখবো আর কি। ওকে, সো এখন আমরা হচ্ছে যে এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। প্রবলেম স্টেটমেন্টটা কি? প্রবলেম স্টেটমেন্টটা হইতেছে যে let's see an example. We want to print even multiple of 3. Even multiple of 3. Very good. If a number is even number and a multiple of 3, multiple of 3, odd multiple of 3, if the number is an odd number and multiple of 3 and invalid otherwise, note this problem can also be solving using AND logical operator and if else block, try to out on your own. আচ্ছা, বুঝতে পারছি এই প্রবলেমটা দুইভাবে সলভ করা যায়। সো আমাদের হাতে আর এখানে আছে 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যেই দ্রুত গতিতে বলে শেষ করি। সো প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে? প্রবলেম স্টেটমেন্টটা খুবই সহজ বলছে যে যে আমি যে নাম্বারটা নিব সেই নাম্বারটা মানে প্রথমে কি হইতে হবে, প্রথমে 2 দিয়ে আসলে ইভেন কিনা সেটা চেক করতে হবে এবং সেটা 3 দিয়ে ভাগ যায় কিনা সেটাও চেক করতে হবে। আমি দেখি। সো দেখো প্রথমে অ্যাকচুয়ালি এখানে কি করছে, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের এই সিমিলার নর্মাল কথাবার্তাগুলো দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে নিছে। তারপরে যে নাম্বারটা আমাকে ইউজার দিছে, লেটস সে আমাকে হচ্ছে যে একটা নাম্বার দিছে, তুমি ধরো যে এখানে নাম ইকুয়াল টু লেটস সে কত দিব 6 8, হ্যাঁ ধরো যে নাম ইকুয়াল টু 8 দিলাম, ঠিক আছে। সো তুমি দেখো এখানে 8 mod 2, রাইট? 8 mod 2 করলে তুমি তো জানো এটা 0 আসবে, তার মানে কি আমার এই ইফ কন্ডিশনটা এখানে পাস করছে। পাস করার পরে আমাকে এই যে দেখো ইফের ভিতরে আরেকটা ইফ আছে, তার মানে আমাকে এখানে একটু চেক করতে হবে, রাইট? তো তাহলে আমি এখন এখানে আসছি, এখানে আসার পরে নাম mod 3 ইকুয়াল 0। এখন তুমি বলো যে 8 কি 3 দিয়ে ডিভিজিবল কিনা? অবশ্যই 8 3 দিয়ে ডিভিজিবল না, কারণ এখানে 0 হবে না, এখানে হবে 1। তার মানে কি আমার এই ব্লকটার কাজ করবে, এই ব্লকটার কাজ করবে না। সো তখন আমাকে এই ইফটা যেহেতু কাজ করেনি তখন আমার ইলসে চলে আসবে এবং ইনভ্যালিড প্রিন্ট করে দেবে। সো এটা তো মেক সেন্স করতেছে, রাইট? আচ্ছা, সো আমি তাহলে এগুলোকে একটু মিশিয়ে দিই, আরেকবার বলি। সো লেটস সে এবার তোমার ইউজার কত দিছে, ইউজার এবার তোমাকে হচ্ছে যে দেখা যাচ্ছে 6 নামে একটা নাম্বার দিছে। সো তুমি এখন তখন কি করলা, 6 2 দিয়ে মড করে দেখলা 6 mod 2 ইকুয়াল 0, হ্যাঁ তার মানে এটা ট্রু। তাহলে আমি এবার 2 নম্বরে আসবো। 2 নম্বরে আসার পর আমার আরেকটা ইফ কন্ডিশন আছে, সেই ইফ কন্ডিশনে আমি চেক করতেছি যে 6 mod 3 ইকুয়াল 0 কিনা। তুমি দেখতেছো হ্যাঁ 6 mod ইকুয়াল 3, তখন তুমি বলবা ইভেন মাল্টিপল অফ 3, তখন তোমার এটা প্রিন্ট করবে, তখন কিন্তু তোমার এই ইলস ব্লকে আর আসবে না। সো তাহলে এখানে যে ইলস ব্লকটা দেওয়া হয়েছে, সো এটা তাহলে অ্যাকচুয়ালি কি? লেটস সে তোমাকে আমি দেখা যাচ্ছে যে তোমাকে আমি কি দিছি, তোমাকে আমি ধরো যে তোমাকে আমি 11 না, সরি 11 না, তোমাকে আমি 15 দিছি, ঠিক আছে। সো তাহলে 15 যেহেতু দিছি, আমি আগের জিনিসপাতিগুলো মিশে ফেলি। জাস্ট এখানে 15 ইউজার আমাকে 15 দিছে, সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা কীরকম বিহেভ করবে। সো প্রোগ্রামটা এখান থেকে পাইছে কত, 15। সো আমার ইফ কন্ডিশনে এখান থেকে কি হবে, এটা কি ট্রু হবে না ফলস হবে? অবশ্যই ফলস হবে। সো এটা নাম্বার 15 mod 2 মানে কত, 15 mod 2 মানে 1। সো 1 আসবে এখানে, তার মানে এই ইফ কন্ডিশনটা কাজ করবে না। যদি এই ইফ কন্ডিশনটা কাজ না করে তাহলে সে কখনোই তার নেস্টেড ইফের মধ্যে ঢুকবে না। সো তার মানে কি এটাও কাজ করবে না, তার মানে এটাও আউটপুট হবে না। ইফ যদি কখনো কাজ না করে সেক্ষেত্রে এই নেস্টেড ইলসও কোনো দিন কাজ করবে না, ঠিক আছে।
তো তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস এখান থেকে ফেইল খাইবে, দ্যাটস আমি কেটে দিলাম। ওকে, সো এখানে দেখো আমি বলছি প্রত্যেকটা প্রোগ্রামে একটা ইফ থাকবে, একটা ইলস অবশ্যই থাকতে হবে। সো এই ইফের ইলসটা কোনটা? এইটা। সো এই ইলসে দেখো, এই ইলসে আসার পরে, এই ইলসে আসার পরে এখানে কি হয়েছে? এই ইলসে আসার পরে এখানে নাম্বার, এই নাম্বারটা কত? 15 mod 3 ইকুয়াল 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 0 কেন? অবশ্যই 15 mod 3 ইকুয়াল ইকুয়াল 0। তো এখানে বলবো অড মাল্টিপল অফ 3, তখন আমার এটা কাজ করবে। অ্যান্ড আমি আবারও বলছি প্রত্যেকটা হচ্ছে ইফেরই একটা এলস থাকবে, আর এখানে জাস্ট ইনভ্যালিড দিয়ে দিছে। সো দেখো এখানে যখন তুমি 33 দিছো, সো 33 মডুলাস 3 ইকুয়াল 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 0, তার মানে কি? তখন আমার এই অড মাল্টিপল অফ 3 আসবে। সো এই প্রবলেমগুলো যে আমি দেখাইতেছি, তোমরা যদি খাতায় নিজে নিজে না করো বা কোড নিজে নিজে না করো, তোমরা কিন্তু খুব একটা ভালো বুঝতে পারবে না বা মনে থাকবে না আর কি, ঠিক আছে, যে এখানে ব্লকগুলো কীভাবে কাজ করলো। সো আমি আবারও বলতেছি, যদি ইফে ঢোকে তাহলে এই নেস্টেড ইফে ঢুকবে, নেস্টেড ইফ যদি এখানে এটা কাজ না করে তাহলে এলসে আসবে। যদি এই ইফ শুরুর ইফটা কাজ না করে তাহলে আমার প্রোগ্রাম ডিরেক্ট ইলসে আসবে, ইলসে আসার পর আমার ইফে ঢুকবে, ইফ যদি কাজ করে প্রিন্ট হবে, ইফ যদি না কাজ করে তাহলে এলসে আসবে। সো এভাবে পার্ট বাই পার্ট আমার প্রোগ্রামটা রান হবে। সো আমার মোটামুটি হচ্ছে যে এই ক্লাসটা শেষ না, মানে আমার গুগল মিটের টাইমটা শেষ, আমি আরেকটা গুগল মিটের লিঙ্ক দিতেছি, তোমরা সেখানে জয়েন করো। এরপরে আমরা পরবর্তী পার্টটা সেখানে আলোচনা করে পরের দিনে প্রবলেম সলভিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ জি ভাই, বলো। ভাই এক্সাম হলে মানে আমরা যে ফ্লোতে আগাবো আর কি, ওই ফ্লোটা মানে ধরতে পারি না আর কি, মানে কোথা থেকে স্টার্ট করব, মানে যখন বড় একটা প্রবলেম দেয় আর কি, তখন মানে মানে ধরবো কিভাবে ওইটা আচ্ছা, অ্যাপ্লাই মানে করবো জিনিসটা কিভাবে হচ্ছে যে ওটা? আমি এখন বুঝাই দিছি, তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ এভাবে এভাবে হচ্ছে, বাট যখন পুরো ব্ল্যাঙ্ক একটা জাস্ট কোশ্চেন থাকে তখন তুমি আসলে চিন্তা করতে পারো না যে প্রবলেমটা শুরু করবো কই থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা ফেস করতেছি। তুমি ইউটিউবে ভিডিও দেখবো, দেখবো যে সবই বুঝতেছো, বাট যখন তোমাকে একটা প্রবলেম দিব তখন ধরো যে তোমার মাথা মুথা গরম হয়ে যাবে। সো আমি এই ক্লাসের শেষেই একটা প্রবলেম জাস্ট দেখাবো এবং সেটা কিভাবে চিন্তা করতে হয় সেটা দেখাবো নি, তাহলে তুমি বুঝতে পারবে। বাট আমিও হচ্ছে এই প্রবলেম ফেস করতেছি যে কোয়েশ্চেন বুঝতে পারতেছি, যে কোয়েশ্চেন যে বুঝতেছি না এমন না, কিন্তু আমি অ্যাপ্রোচ করবো কোন দিক থেকে এটা বুঝে নিতে পারি না। টাইম খুব কম লাগতেছে, যদি একটু টাইম আচ্ছা, তো হবে। এটার দুইটা সলিউশন আছে। এক, তুমি প্রবলেম সলভিং এর নাম্বার, মানে দ্য নাম্বার অফ ইয়োর প্রবলেম সলভিং, এটা হচ্ছে লেস দেন 50, ঠিক আছে, 50টারও কম প্রবলেম তুমি সলভ করছো এখন অবধি। আহ, এটা হইতে পারে, এই প্রবলেমগুলো হইতে পারে যে তুমি হয়তো অন্য কারো হেল্প নিয়ে সলভ করছো অথবা নিজে নিজে করছো। নিজে নিজে করলে শুরুতে অনেক টাইম লাগবে, হয়তো তুমি অনলাইন দেখে করছো অথবা কোনো সলিউশন দেখে করছো, বাট অ্যাটলিস্ট তুমি 50টা প্রবলেম সলভ করছো। এই 50টার পর থেকে তোমার আসলে এই প্রবলেমটা আস্তে আস্তে কমতে থাকবে। বাট এই 50টা প্রবলেমের কম সলভ করে তুমি যদি এরকম নতুন নতুন প্রবলেম অ্যাটেম্প্ট নিতে যাও, তুমি আটকে যাবে। এটা হচ্ছে প্রথম প্রবলেম। আর দ্বিতীয় জিনিসটা হইতেছে যে আমাদের ইউনিভার্সিটি ক্লাসে শেখাবে এই সহজ সহজ জিনিসপাতিগুলো, আর তোমাকে পরীক্ষায় দিবে তুমি যেন আটকে যাও সেগুলো, ঠিক আছে? ইউনিভার্সিটির টার্গেটই থাকবে তোমাকে সবসময় আটকায় দেওয়া। বাট তুমি যদি জাস্ট ওই ক্লাস কন্টেন্টগুলো পড়ে থাকো সবসময়, তাহলে তুমি আগামী যতগুলো সিএসি কোর্স আছে সবগুলোতেই ধরা, মনে করো, ঠিক আছে? জাস্ট ক্লাসের উপর ডিপেন্ড করে থাকলে, ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে থাকলে ধরা। সব ফ্যাকাল্টি তো ভালোভাবে বুঝায় না, আবার সমস্যা। আচ্ছা, সো এক্সট্রা এসব রিসোর্স কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে কোনো ফ্যাকাল্টি তোমাকে প্রোভাইড করবে না, কারণ তাদের আসলে রেস্ট্রিকশন থাকে অনেক। কারণ যদি ধরো যে এক্সট্রা রিসোর্সেস ফ্যাকাল্টি দেয় আর ওখান থেকে যদি মিডে কোয়েশ্চেন চলে আসে, যেমন আমি যে এই যে 20টা প্রবলেম দেখাইছি, কই 20টা আমি একটু আরেকবার ওপেন করি দাঁড়াও। সো এগুলা তো কোথায় ছিল? ডকে ছিল। আর ডকটা কিসের আন্ডারে ছিল? এইটার আন্ডারে ছিল। আর হইতেছে যে এখানে আমাদের 20 লিখলে আগে চলে আসার কথা। 20 প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, লেটস সে এই ডকটা তোমাকে একটা ফ্যাকাল্টি দিল, হ্যাঁ? এই ডকটা তোমাকে এখানে ফ্যাকাল্টি দিল, বললো যে এখানে 20টা প্রবলেম আছে, তোমরা 20টা প্রবলেম সলভ করো। এখন যে প্রবলেমটা যেটা হবে, দেখা যাচ্ছে এই 13 নম্বর প্রবলেমের যে এই কারেন্ট বিল রিলেটেড যে জিনিসপাতিগুলো আছে, হ্যাঁ, এই কারেন্ট বিল রিলেটেড যে কনসেপ্টটা আছে, এই টাইপের একটা কনসেপ্ট পরীক্ষায় চলে আসছে। ধরা যাক যে সেই ফ্যাকাল্টিটা সেকশন 10-এ আছে, সেকশন 11-এ আছে, আর কোনো সেকশন সে নেয় না। সে দুইটা সেকশন নেয় সিএসসি 110, দুইটা নেয় ট্রিপল, সরি, সিএসসি 111। তো এখন এই সেকশন 10 আর 11-তে এই কনসেপ্টটা উনি সবাইকে দিয়ে দিছে, অ্যান্ড তোমাদের মিডে এই জিনিসটা চলে মানে আসছে। আজকে এটা আসছে কোয়েশ্চেন?
আচ্ছা টেবিলের। এ ধরনের জানি মানে হ্যাঁ, হ্যাঁ। এগুলোর বাইরে অ্যাকচুয়ালি দিবে না আমি এটা আমার হচ্ছে যে পড়ানোর 4th সেমিস্টার বুঝছো, সো আমি এগুলো সবকিছু কালেক্ট করি করে এই জিনিসপাতিগুলো ডিজাইন করছি বা ইউনিভার্সিটি থেকে এগুলো প্রোভাইড করবে তোমাদের, সমস্যা নাই। তবে ওই নির্দিষ্ট ফ্যাকাল্টি তোমাদেরকে এগুলো দিবে না, কারণ যদি ওইটা পরীক্ষায় চলে আসে তখন তো ফ্যাকাল্টি পড়ে যাবে মহা বিপদে, কারণ অন্যান্য সেকশনের স্টুডেন্টরা তো এই প্রিভিলেজটা পায় নাই, এই জিনিসপাতিগুলো পায় না, তখন তারা যদি কমপ্লেন করে তখন তো ওই ফ্যাকাল্টি বিপদে পড়ে যাবে। দ্যাটস ওয়াই কোনো ফ্যাকাল্টি তোমাকে ইন্ডিভিজুয়ালি বা সেকশন ওয়াইজ কোনো জিনিসপাতি দিবে না, মানে তারা রিস্কটা নিতে চায় না। অনেক ফ্যাকাল্টি দিয়ে দেয় বাট তারা দেয় না। সো এই জিনিসপাতিগুলো তুমি পাওয়া কার থেকে, এসটি থেকে অথবা কোনো সিনিয়রের থেকে, আমরাও এভাবেই কালেক্ট করছি, ঠিক আছে। সো দ্যাটস ইট, আই হোপ বুঝতে পারছো। সো এই যে ও একটু আগে বললো যে এই যে কারেন্ট বিল রিলেটেড কনসেপ্টটা আসছে, সো এখানে 20টা প্রবলেম, 20টা আলাদা আলাদা ক্ষেত্র বিশেষে প্রবলেমগুলো চেঞ্জ হয়েছে আর কি, ওগুলো নিয়েই এখানে সাজানো আছে। সো কালকের ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা এই ধরনের জিনিসপাতিগুলো দেখার চেষ্টা করব। এখানে একটা জিনিস হচ্ছে যে 1 নম্বরের পরে কি 2 নম্বর করবো এরকম কিছু না, 20টা টাইপের প্রবলেম। তো তুমি 15 থেকেও শুরু করতে পারো, তুমি 18 থেকেও শুরু করতে পারো, বাট 20টা করলে তোমার 20 ধরনের আইডিয়া হবে। আর মানে মিনিমাম ইফোর্টে মিড মিড পরীক্ষায় বসতে পারার জন্য 20টা প্রবলেমের সলিউশন আমি সাজাইছি আর কি, ঠিক আছে। সো আই হোপ মানে আর কেউ যদি ম্যাক্সিমাম এফোর্ট চাই তখন ম্যাক্সিমামের তো কোনো শেষ নাই, রাইট? তখন তোমাকে ধরো যে এই বইটা শেষ করতে হবে, এমএসএ স্যারের ভিডিও, টাও স্যারের ভিডিও, সবগুলা ক্লাস, ল্যাবের অ্যাসাইনমেন্ট, তারপরে ধরো যে আমি একটা ওয়েবসাইট দেখাবো, সেই ওয়েবসাইটের প্রবলেম, এগুলো সব কিছু করার পরে তুমি ধরো যে হ্যাঁ এবার ম্যাক্সিমাম প্রিপারেশন। বাট তুমি তো, তোমার তো আরও কোর্স আছে, রাইট? সো তুমি যদি একটা কোর্সে এত টাইম এফোর্ট দাও তো অন্যান্য কোর্সে কীভাবে কী করবে? সো আই হোপ তুমি বুঝতে পারছো যে মিনিমাম মানে মিনিমাল যতটুকু না নিলে আসলে পরীক্ষায় বসা উচিত না, সেটার কথা আমি বললাম। অ্যাটলিস্ট এটা ডুয়েবল আর কি। আমি বলতে পারি যে এই 20টা প্রবলেম কেউ চাইলে একদিন বা 2 দিনে সলভ করে ফেলতে পারে। আমার মতে একদিনেই সলভ করে ফেলা সম্ভব, যদি মানে কেউ হেল্পার থাকে। আর যদি হেল্পার না থাকে, যে ওয়ান ম্যান আর্মি, তাহলে তার হয়তো 2 দিন লাগতে পারে, যে সকালে 3টা, দুপুরে 3টা, রাতে 3টা, এভাবে সে 2 দিন ধরে 20টা সলভ করে চলে যেতে পারবে। যাই হোক, সো আমরা আহ, আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি পরের পরের স্টেপে যাবো আর কি। আচ্ছা, যেহেতু আর কোনো কোশ্চেন নাই তাহলে আমি পরের স্টেপটা বলতে শুরু করি। ওকে, সো তাহলে তোমরা হচ্ছে যে এই ফ্লো চার্টটা দেখো, যে আমি যদি নাম্বার দিই 29, সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা কী ধরনের বিহেভিয়ার করবে। সো এখানে আসার পরে সে 29 মড 2 দেখবে, অ্যান্ড দেখবে এটা 1, তার মানে এই ইফ ব্লকে ঢুকবে না। আর এই ইফ ব্লকটা কিন্তু এত বড়, যেহেতু এই জিনিসটা ফলস হয়ে গেছে, তার মানে সে এগুলা আর কোনোটাই রান করবে না। তখন সে ইলসে ডিরেক্ট চলে আসবে। ভালো কথা, ইলসে আসলো, ইলসে আসার পরে তখন সে দেখবে এই 29 কি 3 দ্বারা ডিভিজিবল কিনা। তখন দেখবে না, এটা 3 দ্বারা ডিভিজিবল না, এটা 1 আসে, কারণ আমরা 28 বা 30 এইটা হলে আসলে 0 হইতো। সো তখন সে ইফ ব্লকে ঢুকবে না, তখন সে ডিরেক্ট ইলসে চলে আসবে, ইলসের ভিতরে এসে আবার ইলসে আসবে, তারপরে ইনভ্যালিড প্রিন্ট করে দেবে, ঠিক আছে। সো ইনভ্যালিড প্রিন্ট করে দেবে। সো এইটাই আর কি। সো এখন আমরা ফ্লোচারটা একটু দেখার চেষ্টা করি। স্টার্ট শুরু হইলো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রম্পট নিলাম, নাম্বার নিলাম, এখানে আমরা দেখলাম যে 29 নাম্বারটা আসলে 2 দ্বারা ডিভিজিবল কিনা। সো দেখলাম যে না, তখন আমরা ফলসে এখানে আসবে। ফলসে আসার পরে সে চেক করবে নাম্বারটা কি আসলে 3 দ্বারাও ডিভিজিবল কিনা। তখন সে দেখবে 29 3 দ্বারা ডিভিজিবল না, তখন সে তখন সে ফলস হবে, তখন সে ইনভ্যালিডটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। অ্যান্ড ইনভ্যালিডটা প্রিন্ট করে দেওয়ার পরে সে এখান থেকে ইন হয়ে যাবে। আর নাম্বারটা যদি ধরো যে তুমি 28 দিলা, সেক্ষেত্রে কী হবে, এখানে আসবে, এটা ট্রু হবে। সো ট্রু হওয়ার পরে সে এখানে আসবে, এখানে আসার পর দেখবে না এটা ট্রু না, তখন ফলস, তখন সে ইনভ্যালিড প্রিন্ট করে দিবে। সো এই প্রবলেমটা পড়বা, এই ফ্লোচারটা দেখবা, তারপরে তুমি নিজের মধ্যে লজিক্যাল থিঙ্কিং দিয়ে বোঝার চেষ্টা করবা যে কেন এরকম হলো। এটাই অ্যাকচুয়াল ওয়ে, এভাবেই আমরা শিখছি, এভাবেও তোমাদেরকেই শিখতে হবে, ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা ফ্লো চার্টের পাশাপাশি কিভাবে হচ্ছে যে ইফ এলস, নেস্টেড ইফ এলস, এই ব্লকিংগুলো কাজ করে। আচ্ছা, মডুলার সম্বন্ধে তো তোমাদের আইডিয়া আছে, রাইট? তোমরা তো মডুলার সম্বন্ধে জেনারেল একটা আইডিয়া পাইছো কিভাবে মডুলাস কাজ করে। ডিভিজিবল বা ডিভিশন, মডুলাস, এগুলো পড়ায় নাই ক্লাসে? পড়ানো হচ্ছে তো? হ্যাঁ, এগুলো পড়ানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এভাবে পরে ওকে, সো আরেকটা ধরনের কন্ডিশনাল আছে, সেটাকে বলা হচ্ছে সুইচ কেস। বাট নর্মালি আমরা হচ্ছে যে এই সুইচ কেস সিসি ওয়ানটা ইউজ করি না। কেউ যদি ইউজ করে, হ্যাঁ, তাহলে তাকে ভুল দেবে না। বাট আমি এই মুহূর্তে তোমাদের মাথায় প্রেশার দিতে চাচ্ছি না, এটা সেলফ স্টাডির জন্য বলে রাখতেছি যে সুইচ কেস দিয়েও আমরা কন্ডিশনগুলোকে, মানে ইফ এলস কন্ডিশনগুলোকে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। ওকে, সো তাহলে তোমরা মোটামুটি ফ্লো চার্ট বুঝলা, ইফ এলস বুঝলা, অ্যান্ড আই হোপ এগুলা মোটামুটি সব কিছুই বুঝতে পারবা এখানে যা যা বলছি, ঠিক আছে।
সো আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে এই ফ্লো চার্টে হচ্ছে দিছিল। তোমরা যদি একটু পড়ে দেখো যে এই ধরনের 3-4টা কন্ডিশন দিছে, তারপরে ফ্লো চার্টটা দাগাইতে বলছে। এরকম কি তোমরা ফেস করছো কুইজে? মানে ফ্লো চার্ট, মানে ফ্লো চার্ট রিলেটেড এরকম 3-4টা সিনারি, একটা সিনারি দিবে, সেই সিনারির 3-4টা কন্ডিশন দিবে, অ্যান্ড সেই কন্ডিশনের উপর বেস করে তোমাকে ফ্লো চার্টটা ড্র করতে বলবে আর কি। সো এটা হচ্ছে সেই ফ্লো চার্টের মানে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমাদের এই ক্লাসটা ফ্লো চার্টের উপরে না, তাই আমি এটাকে আপাতত জাস্ট থরলি দেখাইলাম আর কি। ওকে, সো আমরা এই নিলাম, এই জিনিসপাতি অলরেডি দেখছি, এগুলো দেখানোর কিছু নাই, জাস্ট তোমরা দেখে নিও। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের সেই প্রবলেমগুলো। আই হোপ এই প্রবলেমগুলো যদি আসলে কেউ সলভ করতো একটা একটা করে, তাহলে তার লজিক্যাল থিঙ্কিংটা অনেক বাড়তো। বাট আমরা এত ইজি ইজি প্রবলেম সলভ করার পিছনে অ্যাকচুয়ালি আর সময় নেই, কারণ 10 দিনের মধ্যে অন্যান্য কোর্সের পড়ার পাশাপাশি এগুলা, এই ইজি ইজি প্রবলেমগুলো সলভ না, আমরা একটু ডিফিকাল্ট প্রবলেম সলভ করা দিয়ে শুরু করবো। তাহলে দেখা যাবে যে যখন তুমি ওগুলো পারবা, তখন তুমি এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবা। আর এখন তোমাদের আসলে লুপ শেখার মতো টাইম চলে আসছে, আর এখন ইফ এলসে থাকার মতো টাইম নাই। সো এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেমিস্টারের শুরুতেই তোমাদেরকে কেউ যদি বলে দিত যে এই ধরনের একটা প্র্যাকটিস শিট আছে, এখানে অনেকগুলো প্রবলেম আছে, এগুলো তোমাদেরকে সলভ করতে হবে, তখন তোমরা ওই টাইমটা পাইতা। এটা আমারও দোষ, আমারই আসলে আলসেমির কারণে আমার দেওয়া হয় নাই। বাট নেক্সট সেমিস্টারে হয়তো আমি আগে ভাগে এগুলো দিয়ে রাখবো আর কি, যদি তাদের জন্য উপকার হবে। যাই হোক, তো এই জিনিসপাতিগুলো আছে। সো তোমরা হয়তো বুঝতে পারছো। এরপর আমাদেরকে লুপ শিখতে হবে, ঠিক আছে? সো আমি জাস্ট আজকের ক্লাসে লুপের মধ্যে আমাদের কী কী জানতে হবে সেইটা আমি দেখাইতেছি। বাট হইতেছে যে টু বি অনেস্ট, আজকের ক্লাসে আমরা লুপের বেশি গভীরে যাব না, কারণ হইতেছে যে এই লুপের স্টার্টিং হয়তো আমরা কালকের ক্লাস থেকে করবো, বাট তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? সো আমি কথা না বাড়ে আমি হচ্ছে যে সিম্পলি লুপটা কীভাবে আমরা প্রোগ্রাম করি বা রান করি সেটাই আমি একটু দেখাই। আমি আমার কম্পিউটার থেকে এবার স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, সো আমি এখানে আসলাম। হ্যাঁ, এই জিনিসটাকে ডিলিট করি। আচ্ছা, আমাকে জাস্ট একটু বলো তো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলেই আমি বুঝতে পারবো কম্পিউটারটা দেখা যাচ্ছে। এনিওয়ান, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো তাহলে PSVM, ওকে, সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপরে হচ্ছে যে আমরা একটা লুপ চালাবো। আচ্ছা, তোমরা জেনে রাখবে যে দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ, একটা হোয়াইল লুপ। সো আমি দুই ধরনের লুপটাই দেখাবো। সো প্রথম কথা হচ্ছে যে আমি মানে লুপের শুরুতেই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চেক করবো যে 1 থেকে 5 পর্যন্ত আগে প্রিন্ট করবো। হ্যাঁ, সো খুবই ফান্ডামেন্টাল লুপের ক্লাস ধরো যে কীভাবে হইতেছে। সো লেটস সে আমি আমার প্রবলেমটা এরকম আসছে যে আমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে। আচ্ছা, সো 1 থেকে 5 না, ধরো যে তোমাকে আমি এই ধরনের কথা বললাম যে তুমি সর্বপ্রথম যখন প্রোগ্রামিং শুরু করছো তখন তুমি এই জিনিসটা দেখছো। সর্বপ্রথম তুমি হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখছো, রাইট? সো হ্যালো ওয়ার্ল্ড কথাটা যখন দেখছো তখন তুমি এখানে রান করে দেখছো, অ্যান্ড রান করে দেখছো যে, আচ্ছা আমি রান করে দেখি। হ্যাঁ, সো এখানে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড। এখন তোমাকে আমি বললাম যে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে 10 বার প্রিন্ট করো বা 5 বার প্রিন্ট করো, তখন তুমি কী করবা? তখন তুমি এটাকে কপি করবা, দেন 10 বার এভাবে, ধরো যে 10 বার এভাবে দিলা, দিয়ে তুমি এবার রান করলা, অ্যান্ড রান করার পর তুমি দেখতে পাইলা যে 10 বার বা যতবারই হোক, তুমি যতগুলা দেখাচ্ছো ততগুলাই আসছে, ঠিক আছে? এখন তোমার আমি বললাম যে এটা 100 বার দেখাও, তখন তুমি সারাদিন যদি এভাবে করতে থাকো সেটা তো এফিশিয়েন্ট কিছু হবে না। সো এই প্রবলেমটাকেই সলভ করার জন্য আমাদেরকে লুপ শিখতে হবে, যে আমরা রিপিটেটিভ কাজ করবো। লুপের কাজই হইতেছে রিপিটেটিভ কাজ করা, ঠিক আছে? সো আমরা এখানে আসবো যে এখন লুপ। সো আমরা প্রথমে ফর লুপটা দিয়ে শুরু করবো, তারপর আমরা সেম প্রবলেমটাই হোয়াইল লুপ দিয়ে করবো। আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে তোমার ফর ইচ লুপ, বাট সেটা আমরা এই মুহূর্তে শিখবো না, সেটা আমরা পরবর্তী টাইমে যখন 220 করবো বা 111 করবো সেই টাইমে শিখবো। বাট এক্সিস্ট করে এটা আমি বলে রাখলাম আর কি, ঠিক আছে? সো তাহলে আমরা এখন এই হ্যালো ওয়ার্ল্ডটাকে 5 বার প্রিন্ট করব, ঠিক আছে? সো এখানে কয়বার দিলাম? 1 2 3 4 5। সো আমরা এই বাকিগুলোকে ডিলিট করে দিই। হ্যাঁ, সো এখন আমরা লুপ ইউজ করবো। সো আমরা প্রথমে ফর লুপ ইউজ করবো। সো ফর লুপ ইউজ করার ক্ষেত্রে আমাদের শুরুতেই ইন্ট i ইকুয়াল টু 0 ধরতে হবে, ঠিক আছে? তারপরে এখানে i less than 5, i
প্লাস প্লাস। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সো তোমাদেরকে দেখাইলে তোমাদের একটু মাথাটা ঘুরবে, বাট আমি দেখাই আর কি। এখন এখানে SUT আর এখানে হ্যালো ওয়ার্ল্ড HE, ঠিক আছে। সো তাহলে দেখো মোটামুটি আমি লিখছি, এখানে কি লিখছি, আই ইকুয়াল টু কেন 0 দিলাম, এখানে 0 না দিয়ে 1 কেন দিলাম না, 1 দিলে কি হইতো সেটা আমি দেখবো। এখানে এই জিনিসটা গ্রেটার দিলাম কেন, এখানে মানে লেস দিলাম কেন, এখানে গ্রেটার দিলে কী হতো, এখানে লেস দেন ইকুয়াল দিলে কী হতো, আমরা প্রত্যেকটা জিনিসপাতি দেখবো। বাট আগে দেখি যে এই যে আমরা 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, সেটা লুপের সাহায্যে আমরা 5 বার আউটপুটটা দেখতে পারতেছি কিনা, আমাদের আগে লক্ষ্যটা ফিল আপ করে। সো দেখো যে আমরা লুপ ইউজ করেও এই জিনিসটাকে 5 বার প্রিন্ট করতে পারছি, তার মানে কি আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারছি। এখন তোমরা তো জানো যে হচ্ছে যে এই লুপটা আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, ঠিক আছে। সো লেটস সে এখানে আমরা আচ্ছা এই int I equal to 0 এটা দিয়ে আমরা শুরুতে ইনিশিয়ালাইজ করে নিলাম, অ্যান্ড এখানে আমরা দিয়ে দিব যে I less than 5। ওকে, এগুলা কি হইতেছে, কিভাবে হইতেছে, আই গেস তোমরা এই বেসিকগুলো বোঝো, রাইট? ক্লাসে তো অ্যাটলিস্ট দেখাইছে, রাইট? ওকে, ঠিক আছে। সো এই প্রবলেমটা আমরা একটু হোয়াইল লুপ দিয়ে দেখার চেষ্টা করি। সো আমরা শুরুতে কি করব, এখানে আমরা প্রিন্ট করে দিব হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, অ্যান্ড তারপরে আমাদেরকে কাউন্টার, যেটা যে এখানে যে কাউন্টারটা আছে আই ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করব। তো তোমরা এখানে দুইভাবে করতে পারো, একটা হচ্ছে আই প্লাস প্লাস দিয়েও করতে পারো, অথবা তুমি এভাবে লিখতে পারো আই ইকুয়াল টু আই প্লাস 1, এভাবে তুমি লিখতে পারো, যে কোনো একটা তুমি ফলো করতে পারো, ঠিক আছে। সো আমরা যেহেতু স্মার্ট কোডার হবো সামনে, সো আমরা স্মার্টলি সব কিছু লিখবো। সো এভাবে করলাম। সো এখন আমি এই প্রথমটাকে হচ্ছে যে একটু কমেন্ট আউট করে রাখি, সো দ্যাট আমার একটাই রান হবে। সো এবার যদি আমি রান করে দেখি তাহলে অ্যাকচুয়ালি কী হয় দেখি, 5 বার আসে কিনা। 1 2 3 4 5, 5 বারই আসছে। ওকে, ভালো কথা। বাট আমার পারপাস হইতেছে এখানে তোমাকে একটু কনফিউজড কীভাবে করা যায় সেটা একটু দেখি, যে আমার এই প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে। আমি যদি আরেকটু জুম করে নিই, জুম করে এগুলো সব মুছে ফেলাই। হ্যাঁ, তুমি জাস্ট এই জায়গাতে একটু ফোকাস করো, এই জায়গাতে যখন আমার আয়ের ভ্যালু 0, এটা দিয়ে আমি লুপে প্রবেশ করলাম আই ইকুয়াল টু 0 দিয়ে, এখানে আছে আই 0, 0 লেস দেন 5, তার মানে এটা কি ট্রু, তার মানে আমি তারপরে হচ্ছে যে আমি এখানে প্রবেশ করব। আমি কিন্তু এখান থেকে এর ভিতরে প্রবেশ করব না, সরি, এই আই লেস দেন 5 এরপরে আমি আই প্লাস প্লাস করবো না। আমি প্রথমে এটা দেখবো যে আই ইকুয়াল টু 0, তারপরে আমি চেক করবো 0 লেস দেন 5 কিনা। হ্যাঁ, ট্রু, 0 লেস দেন 5 ট্রু, তখন আমাকে জাস্ট এই জিনিসটা আমি প্রিন্ট করে দেবো। সো এই জিনিসটা আমি প্রিন্ট করে দিলাম, অ্যান্ড একবার প্রিন্ট হলো। তারপরে কি হলো, এরপরে এটা প্রিন্ট হওয়ার সাথে সাথে আমার এই জিনিসটাকে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট মানে কি, 1 বাড়বে। সো প্রথমে আমার আয়ের ভ্যালু 0 থাকলো, পরের বার আমার আয়ের ভ্যালু এখানে বেড়ে কত হবে, আই ইকুয়াল টু 1। সো এখন 1 লেস দেন 5 এটাও ট্রু, প্রিন্ট হবে। এভাবে করে যখন তোমার আয়ের ভ্যালু 4 হবে, তখন তুমি দেখবা যে 4 লেস দেন 5 তখনও প্রিন্ট হবে। তারপরে প্রিন্ট হওয়ার পরে আই প্লাস প্লাস হয়ে 5 হবে। এখন 5 ইকুয়াল টু লেস দেন 5, এটা কি ট্রু? এটা কিন্তু আর ট্রু না, 5 কিন্তু 5 এর থেকে ছোট না, 5 কিন্তু সমান। সো তুমি তখন কী করলা, 5 ইকুয়াল 5 এভাবে দিলে দেখো এখানে এরর আসবে, বাট এই জিনিসটা আসলে এভাবে কাজ করে না। তুমি বলতে পারো যে আই ইকুয়াল 5। সো এখন আমি একটু রান করে দেখি অ্যাকচুয়ালি, মানে তোমাদের কনফিউশন মেটানোর জন্য। সো যদি রান করে দেখি তাহলে অ্যাকচুয়ালি কী আউটপুট আসবে। দেখো কোনো আউটপুটই আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে যে এই জিনিসটা সব সময়, মানে এই জিনিসটা কি কখন ট্রু হচ্ছে, যখন আয়ের ভ্যালু 0, আয়ের ভ্যালু যখন 0 তখন কি সেটা 5-এর সমান। তো শুরুতেই তো আমার লুপটা এন্ট্রি পয়েন্টেই বাধাপ্রাপ্ত হচ্ছে। 0 কখনো 5-এর সমান না, শুরুর কথাটা চিন্তা করো। দ্যাটস ওয়াই আমার কোনো আউটপুট আসছে না। আর যেহেতু প্রথমবারে আমার বাধাপ্রাপ্ত হয়েছে, পরের ইটারেশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর হবেই না। সো এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। তো তাহলে এখানে যেটা ছিল সেটাই আমি লিখে ফেলি, লেস দেন ছিল। ওকে, সো এখন কারো মনে হচ্ছে যে ভাই আমি 0 থেকে শুরু করবো না, ভাই আমি 1 থেকে শুরু করবো। আচ্ছা, অ্যান্ড 1 থেকে শুরু করলে যেটা প্রবলেম, সো প্রথমে সেটা 1 হবে, তারপরে সেটা 2 হবে, তারপরে সেটা আয়ের ভ্যালু 3 হবে, তারপর আয়ের ভ্যালু 4 হবে, অ্যান্ড 4 হওয়ার পরে কী হবে, মাত্র 4 বার লুপটা রান করবে। যখন 5 বার আসবে তখন তো আর 5 তো এটা আর কাজ করবে না। সো আমার লুপটা আর কাজ করবে না। আর যদি 0 থেকে শুরু করতাম তাহলে এখানে আগে একটা 0 আসতো, আর এই 0 আসার জন্য আমার টোটাল প্রোগ্রামটা, টোটাল হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার প্রিন্ট হইতো, রাইট? সো টোটাল হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার প্রিন্ট হইতো। যেহেতু আমি 1 থেকে দিছি, দেখো এবার তোমার 4 বার প্রিন্ট হবে। সো যেহেতু আমি 1 থেকে দিছি, তার মানে এবার 4 বার হ্যালো ওয়ার্ল্ড আসবে। আর এইটা যে কতবার আসতেছে এটা বোঝার জন্য আমরা সুন্দর করে এখানে একটু লিখতে পারি যে আই প্লাস
এভাবে দিতে পারি, আর এখানে একটু স্পেস দিয়ে আরেকটা প্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, এখানে আমাদের ঊর্ধ্বকমাটা চলে গেছে। সো এটা এবার যদি আমরা রান করি তাহলে দেখো কয়বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে সেটা দেখাবে, ঠিক আছে। সো এখানে একটা ডট দিই, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার হ্যালো ওয়ার্ল্ডটা কয়বার প্রিন্ট হয়েছে। আমার হ্যালো ওয়ার্ল্ডটা 4বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4। আচ্ছা, ভালো কথা। এখন তুমি যদি এই জায়গাতে সামহাউ একটা ইকুয়াল দাও তাহলে এই প্রোগ্রামটা 5বার প্রিন্ট হবে। সো আমি এখানে 1 দেওয়ার পরেও কীভাবে 5বার প্রিন্ট করতে পারতেছি সেটা তোমাকে দেখাচ্ছি। জাস্ট এখন দেখো যে তোমার প্রোগ্রামটা 5বার রান হয়েছে, রাইট। সো এই ছোট ছোট এজ কেসগুলো তোমাকে বুঝতে হবে। যখন আমরা বড় প্রবলেমগুলো সলভ করব তখন এই ফর লুপ জিনিসটা এখানে খুব ভালোভাবে কাজ লাগবে। সো ফর লুপের ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো তোমার কন্ডিশনটাকে নাড়াচাড়া করতে পারতেছো। হোয়াইল লুপেরও কিছু ইউজ কেস আছে, সেটা আমরা প্রবলেম সলভিংয়ে দেখবো, বাট হোয়াইল লুপও যে এক্সিস্ট করে এভাবে যে প্রবলেম সলভ করা যায় এটাও বুঝতে পারতেছো। সো এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে যে 1 দিলে কি কেস হইতেছে, গ্রেটার দেন লেস দেন, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বুঝতে পারছি। আচ্ছা, এনিওয়ান যার কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো মোটামুটি হচ্ছে যে আমরা তাহলে এই ফর লুপের ক্ষেত্রে জিনিসটা দেখে ফেললাম। সো এভাবে তুমি হচ্ছে যে 1 দিলে এখানে এটা দিবা, আর তুমি যদি 0 দাও, তাহলে এটা দিলে তোমার টোটাল 6 বার রান হবে। এখন তুমি যদি 0 দিয়েও এই জিনিসটা দিয়ে রাখো তাহলে তুমি বলো তো এই প্রোগ্রামটা কয়বার রান হবে? এই প্রোগ্রামটা কিন্তু লাস্টে 5তম বারও রান হবে। সো এই যে জিনিস, এই কথাগুলো বলতেছি, তুমি যদি জাস্ট দেখে বুঝে রেখে দাও, তুমি কিন্তু কখনো এই জিনিসটা পরীক্ষার হল পর্যন্ত মনে রাখতে পারবে না। তুমি মনে রাখার জন্য তোমাকে নিজে নিজে খাতায় লিখতে হবে, তারপর আমার মতো কোড করতে হবে, তাহলেই তুমি হইতেছে যে এটা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। সো এই জিনিসটা যে 6 বার রান হবে এই জিনিসটা আমি দেখেই বুঝতে পারতেছি। সো আমি জাস্ট রান করে দেই, দেখো এটা টোটাল কয়বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। দেখো টোটাল 6 বার প্রিন্ট করছে। প্রথমে 0-র জন্য প্রিন্ট করছে, তারপরে 1 2 3 4 5, টোটাল রান হয়েছে কয়বার? 6 বার, ঠিক আছে। সো এই ছোট ছোট এই মানে লুপের যে কন্ডিশনটা, 0 দিলে কিভাবে কন্ডিশনটা কাজ করে, 1 দিলে কিভাবে কাজ করে, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। সো এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এখানে প্লাস প্লাস না দিয়ে যদি আমি শুরুতে প্লাস প্লাস দিতাম, এটাও কিন্তু সিনট্যাকটিক্যালি রাইট। বাট আমি যদি দেই, এবার তুমি বলো যে আমার প্রোগ্রামটা কয়বার রান হবে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ, এটা দেওয়ার আগে আমি জাস্ট এইটা একটু চেক করে দেখি যে আমার প্রোগ্রামটা 0 থেকে এভাবে যাবে এবং এই হ্যালো ওয়ার্ল্ডটা কয়বার প্রিন্ট হবে। সো আই হোপ তোমরা একটু কনফিউজড হয়ে যাবা, বাট আমি একটু দেই কনফিউজড হয়ে যাওয়া মানে ভাই একটু চেঞ্জ করলেন, বাট আমার আচ্ছা একটু মিনিমাইজ করি, এখানে কোনো এরর আসতেছে কি না। আচ্ছা, সো এটা তো দরকার নাই, তাহলে এটাকে ডিলিট 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 ডিলিট। সো তাহলে আমরা কোথায় ছিলাম? লুপ ডট জাভাতে ছিলাম, অ্যান্ড এখানে এটা রান করে দেখি। আচ্ছা, এখানে একটা এরর ধরতেছে, বাট এররটা ধরার কথা না। নর্মালি আমি একটু রান করে দেখি। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা এখানে এরর ধরতেছে, সো আমি একটা কাজ করি, আমি হোয়াইল লুপে এই জিনিসটা দেখাই। এটা কিন্তু ফর লুপেও কাজ করে। সামহাও আমার এডিটরে একটু কোনো একটা এক্সটেনশন আমি অন করে রাখছি, দ্যাটস ওয়াই এরকম আসতেছে। সো এখানে আমি প্লাস প্লাস দিলাম, আর এখানে আমি এটাকে অফ করে দিলাম। ওকে, সো এখন তুমি আমারে বলো যে এটা কয়বার রান হবে। আয়ের ভ্যালু আগে বাড়বে, পরে আচ্ছা, আয়ের ভ্যালু আগে বাড়বে, রাইট। সো আমি এই জিনিসটাকে কপি মানে করি। প্রিফিক্স আর কি। হ্যাঁ, মানে সাফিক্স প্রিফিক্স জিনিসটা তো বুঝাইছে, বাট এটা অ্যাকচুয়ালি ইনারলি কীভাবে কাজ করে সেইটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ ট্রেসিংয়ে এই জিনিসটা আসবে মিড টার্মে। এটা লিখে রাখো যে এই যে প্লাস প্লাস আই প্লাস প্লাস এই জিনিসটা তুমি ট্রেসিংয়ে মিডে দেখবা। সো এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে আর কি। সো এটাকে আমি ডিলিট করে দিই আবার। আচ্ছা, সো দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে আমি জিনিসটা বুঝাইতেছি। সো এখানে কিছুক্ষণ আগে আমরা কী রাখছিলাম, এখানে কিছুক্ষণ আগে এরকম রাখছিলাম যে আই প্লাস প্লাস, রাইট। এটা রাখছিলাম। এইটার যখন আমি এইটা দিছিলাম তখন মানে খুব ইজিলি আমি বুঝতে পারতেছিলাম যে আমার এই প্রোগ্রামটা 5 বার কাজ করবে। আর আমি রান করে দেখি। রান করে দেখার পরে দেখতেছি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস ট্রু, আমার প্রোগ্রামটা টোটাল 5 বার রান করছে। দেখো প্রথমে 0, তারপর 1 2 3 4। সো আমি যদি একটু লজিক্যালি চিন্তা করে 1 থেকে দেই তাহলে আমার এই প্রোগ্রামটা কী হবে, এখানে
এবার যদি আমি রান করি তাহলে অবশ্যই ওয়াইল লুপে আমার এই জিনিসটা কয়বার রান হবে, 4 বার রান হবে, কারণ আমি শুরু করছি 1 থেকে আর আমি যাবো কত 4 পর্যন্ত, তার মানে 1 2 3 4। সো এটাই যদি আমি 5 বার রান করাতে চাই তাহলে এখানে একটা ইকুয়াল দিব, অ্যান্ড আমি যদি এবার রান করে দেখি তাহলে 5 বার রান হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা ফর লুপেও দেখছি, হোয়াইল লুপে দেখলাম। এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি যদি এইভাবে দিই সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা কী ধরনের বিহেভ করবে। সো আমার যদি এখানে প্লাস প্লাস দেই তাহলে আমার এই প্রোগ্রামে কোনো চেঞ্জেস আসবে কিনা, প্রথমে আমরা লেস দেন নিয়ে দেখি। সো দেখি, আচ্ছা এবার দেখো যে তোমার 4 বার প্রিন্ট হইলো, বাট লজিক্যালি কিন্তু 4 বারই হওয়ার কথা ছিল, রাইট? এখানে যদি আমি 0 দিতাম তাহলে কতবার প্রিন্ট হওয়ার কথা ছিল, 0 1 2 3 4 5। সো দেখো এখানেও কিন্তু 0 1 2 3 4 5ই 5 বারই প্রিন্ট হওয়ার কথা। সো এ দেখো 0 1 2 3 4 5, তার মানে 5 বারই প্রিন্ট হচ্ছে। তাহলে ভাই এটা দিলেও 5 বার প্রিন্ট হচ্ছে, আবার এটা দিলেও 5 বার প্রিন্ট হচ্ছে, তাহলে আসলে আমি ইউজ করবো কোনটা? দুটাই তো সেম, বাট অ্যাকচুয়ালি দুইটা সেম না। এই প্রোগ্রামের ক্ষেত্রে তুমি হয়তো সামহাও বলে দিতে পারতেছো যে দুই ক্ষেত্রেই আমার 5 বার প্রিন্ট হচ্ছে, বাট যখন আমরা অ্যাকচুয়ালি ট্রেসিং সলভ করব, বা যখন আমরা লুপটাকে আরেকটু মানে ডেপথের মধ্যে ঢুকবো, তখন আমরা বুঝতে পারবো যে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাসের অ্যাকচুয়াল মিনিংটা কোথায়। জাস্ট এখন ছোট্ট করে বলে রাখতেছি, আই প্লাস প্লাস মানে হচ্ছে যে তোমার আগে বসবে তারপরে ইনক্রিমেন্ট হবে, আর প্লাস প্লাস আই মানে আগে ইনক্রিমেন্ট হবে তারপরে বসবে। এখন কোথায় বসবে সেটা আমরা হচ্ছে যে পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা হচ্ছে যে এটা নিয়ে পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে আমরা থরলি ডিসকাস করবো, হতে পারে সেটা ট্রেসিংয়ের ক্লাস। সো বুঝতে পারলা, বাট কখনোই তোমরা শুরুতে আই প্লাস 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 আই ইউজ করবা না, তোমরা সবসময় আই প্লাস প্লাস ইউজ করবা, ঠিক আছে? সো তাহলে আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে ফর লুপ এবং হোয়াইল লুপের যে বেসিকটা সেটা আজকের ক্লাস থেকে বুঝতে পারলাম। এখন পর্যন্ত যা যা বললাম সেগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। তাহলে আমি জাস্ট ছোট্ট আরেকটা প্রবলেম দেখাবো, সেটা হচ্ছে যে ফর লুপ দিয়ে আমি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবো আর কি। সো ইন্ট আই ইকুয়াল টু লেটস সে 10 লেস দেন আই লেস দেন আই গ্রেটার দেন 10, অ্যান্ড এখানে হবে আই প্লাস প্লাস সরি আই মাইনাস মাইনাস, আচ্ছা এস ও ইউটি, এখানে হবে আইগুলো প্রিন্ট হবে। ওকে, সো এখানে কি হলো, এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে যে আচ্ছা, সো প্রথমে 10 আসবে, তারপরে হচ্ছে যে 9 8 এভাবে করে 1 পর্যন্ত আসবে। সো আমি জিনিসটাকে প্রিন্ট করি এভাবে দিয়ে, আমি আসলে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। শুরুতে আমার এন্ট্রি পয়েন্টে 10 থাকবে, তারপরে এখানে 10 প্রিন্ট হবে, 10 0 থেকে বড়, তারপরে মাইনাস মাইনাস হয়ে প্রথমে বসবে, তারপরে 1 কমবে, তার মানে 9 হবে, 9 হয়ে যাওয়ার পরে এখানে 9 কি 0 থেকে বড় কিনা, হ্যাঁ ট্রু, এবার 9 হবে। সো এভাবে করে করে আস্তে আস্তে জিনিসটা ডিক্রিমেন্ট হবে আর কি, এটাকে বলে ডিক্রিমেন্ট। সো এই যে 10 থেকে 1 পর্যন্ত আসছে। সো এইভাবে আমরা এটা আমরা ফর লুপ দিয়ে সরি হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সো লেটস সে আমরা একটু হোয়াইল লুপ দিয়ে দেখে ফেলি। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা শুরুতে ইন্ট কাউন্ট দিলাম, ঠিক আছে? সো ইউএনটি ইন্ট কাউন্ট ইকুয়াল টু তোমার হচ্ছে যে 10, ঠিক আছে? দেন হোয়াইল লুপ দিলাম, হোয়াইল লুপ এখানে কত দিব আমরা, এখানে আমরা এই কন্ডিশনটা দিব যে কাউন্ট গ্রেটার দেন 0, দেন আমরা হচ্ছে যে এই হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করার পরে আমি এখানে হচ্ছে যে আমার কাউন্টটাকে প্রিন্ট করে দিব। কাউন্টটাকে প্রিন্ট করার পরে আমি যেহেতু এই জিনিসটা আমার 10 থেকে প্রতিবার 1 1 করে কমাইতে হবে, আদারওয়াইজ আমি 9 কীভাবে পাবো, রাইট? সো কাউন্ট মাইনাস মাইনাস করলাম অ্যান্ড এটাকে এখানে রাখলাম। সো কাউন্ট বানানটা অবশ্যই ভুল গেছে, সো ইউএনটি। সো তাহলে আমরা হচ্ছে ফর লুপেও করলাম, এটাকে আমরা একটু কমেন্ট করে দিই, তাহলে একটা আউটপুট আসবে। সো এভাবে আমরা হচ্ছে যে কাউন্ট 10 দিলাম অ্যান্ড তারপরে হচ্ছে 10 0 থেকে বড়, তারপর আমরা 10 প্রিন্ট করলাম অ্যান্ড 10 থেকে 1 1 করে কমাইতে থাকলাম, ঠিক আছে? সো এবার যদি আমরা রান করি তাহলে আমরা কী পাবো, এই যে 10 থেকে। আচ্ছা এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে এলএন দিছি, তাই দেখো এলএন মানে হচ্ছে নিউ লাইন, তাই দ্যাটস আমার প্রত্যেকটা নিউ লাইনে আসছে, রাইট? এই যে 10-এর পরে কিন্তু 9 এখানে আসে নাই। সো তুমি যদি 9 এখানে আনতে চাইতা তাইলে এখানে তুমি এলএনটাকে যদি রিমুভ করে দাও অ্যান্ড যদি তুমি তাহলে এখন যদি তুমি প্রিন্ট করো তাহলে দেখো সবগুলোর সংখ্যা লেগে যাবে। সো এখন আসবে এইভাবে, দেখো 10 9 8 7, বাট আমি চাইতেছি একটা করে স্পেস আসুক। সো তখন আমাকে প্রিন্টের এখানে একটা করে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আমি যখন প্রিন্ট করি তাহলে দেখো এখন এখানে তুমি একটা স্পেস পাবা। সো 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে?
সো এভাবে করেও আমরা আসলে প্রিন্ট আর প্রিন্ট এলএন জিনিসটা বুঝি। প্রিন্ট এফ বলে একটা জিনিস আছে, সেটাও তোমরা সামনে প্রবলেম সলভিংয়ে দেখবা। লেটসে কোথায় দেখবে আমি তোমার একটু মানে খুব ফাস্ট দেখাই যে প্রিন্ট এফ জিনিসটা কোথায় লাগবে তোমার। ফরম্যাটিং এর জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফরম্যাটিং এর জন্য। এই যে দেখো এখানে সিস্টেম আউট দ্য প্রিন্ট এফ, আর পরীক্ষায় তুমি লিখে রাখো যে মিডে তোমাকে প্রিন্ট এফ দিয়েই তোমাকে প্রবলেমটা দিবে, কারণ প্রিন্ট এফ ক্লাসে একটু কম শেখাই, পরীক্ষায় একটু কম দেয়, দিয়ে মিডে দিয়ে দেয় যাতে করে সবাই খারাপ করে। ঠিক আছে, সো এখানে দেখো প্রিন্ট এফের জিনিসটা আছে, বাট আমরা কিন্তু এখন প্রিন্ট এলএন প্রিন্ট নিয়ে জিনিসপাতিগুলো শিখছি। সো আই হোপ তুমি জিনিসপাতিগুলো নিয়ে একটা জেনারেল ধারণা পাচ্ছ যে সামনে আমাদের কী করতে হবে। আর আমাদের এখানে যে বইটা ছিল, বইটা কই, যে বই, হ্যাঁ, সো বইয়ের এখানে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা একটু দেখি যে আমাদের আসলে কী কী করা হয়েছে অ্যান্ড কী কী সামনে করতে হবে। লেটসে আমি এখানে যা যা বললাম আর কি, যে 1 2 3 প্রিন্ট করা, এই জিনিসপাতিগুলো দেখাইছে। আরেকটা লুপ আছে আমাদের, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আমি আরেকটা লুপ, মানে টোটাল জাভাতে টোটাল 4টা লুপ, একটা হচ্ছে যে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর আরেকটা হচ্ছে ফর ইচ লুপ। বাট আমরা নর্মালি ডু হোয়াইল লুপ আর ফর ইচ লুপ এই দুইটা জিনিস ইউজ করি না। আমরা আসলে ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে আমাদের সিএসএম 110 পার করে ফেলতে পারি। এখানে কিছু সিনট্যাক্স আছে ডু হোয়াইল লুপের, বাট অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে এখন প্যারা দিতে চাচ্ছি না যে এই জিনিসটা তোমার লাগবে না এই মুহূর্তে, দ্যাটস ওয়াই তুমি নিজেই সেলফ স্টাডি করে নিতে পারবা। বাট আমাদেরকে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ আর ফর লুপ এই যে দুইটা জিনিসে বেশি ফোকাস থাকতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। সো আমি আজকের ক্লাসটা এই মানে ব্রেক অ্যান্ড কন্টিনিউ এই জিনিসটা বুঝাইলে আমার আজকের পারপাসটা শেষ হয়ে যাবে, কারণ যেটা আমি আসলে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আজকে আমরা ব্রেক কন্টিনিউটাও বুঝবো। সো জাস্ট এই দুইটা টপিকের ছোটো ছোটো এক্সাম্পলটা দেখে আমরা শেষ করে ফেলবো। সো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি, আমি আর আইপ্যাডে সুইচ করলাম না। সো দেখো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে ব্রেক আর কন্টিনিউটা বোঝার চেষ্টা করি। আচ্ছা একটু পজ থাকো তো, জাস্ট 1 মিনিট। আচ্ছা, সো তাহলে আমরা এখন ফর ব্রেক অ্যান্ড কন্টিনিউটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা এখানে ছিলাম, রাইট? ওকে, সো আমরা এখানে ছিলাম, হ্যাঁ। ওকে, মোটামুটি সব কিছু ঠিকই আছে। আচ্ছা, সো এখানে ছিলাম ব্রেক অ্যান্ড কন্টিনিউ কীভাবে লুপের ক্ষেত্রে কাজ করে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো প্রথমে আমরা কাউন্টকে 1 দিলাম। 1 দেওয়ার পরে আমরা এখানে একটা কন্ডিশন লাগাইছি, সেটা হচ্ছে কাউন্ট লেস দেন 5। সো তাহলে আমার প্রথম কন্ডিশনটা 1 লেস দেন 5 এখানে ট্রু হবে, অ্যান্ড এখানে কত প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হওয়ার পরে এখানে কাউন্ট 1 বাড়বে, ঠিক আছে? কাউন্ট 1 বাড়বে। সো তাহলে আমার এখানে 1টা প্রিন্ট হয়েছে, ভালো কথা। তারপরে আমার কাউন্ট 1 বাড়ার পরে কাউন্ট 2 হবে, 2 লেস দেন 5। সো তাহলে আমার 2টাও প্রিন্ট হবে। তারপর আমার প্রত্যেকবার আমার ইফ কন্ডিশনটা চেক হবে একবার করে। 1 এর ক্ষেত্রে একবার চেক হবে, 2 এর ক্ষেত্রে একবার চেক হবে। যখন আমার কাউন্ট বেড়ে 3 হবে, সো 3 হওয়ার পরে অ্যাকচুয়ালি কী হবে? 3 হওয়ার পরে আচ্ছা, এখানেই আসলে ক্যাচটা, যেটা আমি এতক্ষণ ধরে আসলে বলতেছিলাম একটা, বাট আমার প্রোগ্রাম কাজটা করতেছে একটা। সো আমি একটা কাজ করি, আমি সুইচ করে এখানে আসি, সো দ্যাট আমার জন্য আরও ভালো হয় বুঝাইতে। কীভাবে হচ্ছে যে ব্রেক কন্টিনিউটা কাজ করে সেই জিনিসটা আমরা এখন বুঝে ফেলি একটু। সো ব্রেক কন্টিনিউটা বুঝলেই আমরা আসলে লুপটা খুব ভালোভাবে বুঝতে পারবো, হ্যাঁ? ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। সো আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ব্রেক কন্টিনিউ হ্যাঁ এখানে ছিলাম। আচ্ছা, জাস্ট এই ইনপুট আর আউটপুটের দিকে লক্ষ্য করো। সেটা হইতেছে যে কি, প্রথমে আমার প্রোগ্রামটা কিভাবে একটার পর একটা যাচ্ছিল সেটা একটু দেখি। সো আমার এখানে কাউন্ট কত ছিল? কাউন্ট ছিল 1। এখানে কাউন্টের ভ্যালু 1 লেস দেন 5। হ্যাঁ, দিস ইজ ট্রু। তার মানে আমরা এখানে প্রবেশ করবো। প্রবেশ হওয়ার পরেই হচ্ছে যে আমার এই কাউন্টটা প্রবেশ হওয়ার পরে আমার হচ্ছে যে প্রথমত ইফ ব্লকটা চেক করব, নাকি হচ্ছে আগে প্রিন্ট করব, নাকি তারপরে বাড়াবো। আমরা মানে এখান থেকে কি বুঝতে পারতেছি? সো এখান থেকে আসলে আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এখানে হইতেছেটা কি। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া আছে, আর এখানে একটা কাউন্ট ইকুয়াল 3 দেওয়া আছে। তার মানে এই ব্রেক কথাটার মানে হইতেছে যদি কখনো তোমার কাউন্টটা 3-তে পৌঁছায় যায়, তাহলে তোমার এই হোয়াইল লুপটা থেকে তোমাকে বের হয়ে যেতে হবে। তুমি আর হোয়াইল লুপে কোনো কাজ করতে পারবা না, ঠিক আছে? সো তখন তুমি দেখো তোমার যখন এখানে 1 হয়েছে, সো 1 এর জন্য তুমি 1 প্রিন্ট করছো। যখন এখানে কাউন্টের ভ্যালু 2 হয়েছে, সো 2 এর জন্য তুমি এখানে এসে 2 প্রিন্ট করে দিছো। যখন তোমার এই 2 হওয়ার পরে যখন তুমি এখান থেকে বের হইছো, 2 হওয়ার পরে যখন তুমি কাউন্টের ভ্যালু এখানে 2 হয়েছে, সো 2 লেস দেন 5, তারপরে তুমি 2টাকে প্রিন্ট করছো, ভালো কথা। সো এবার তোমার হয়েছে কত? 3, রাইট?
2 হওয়ার পরে তো 3 হবে, এখানে প্লাস প্লাস হওয়ার পরে এখানে 3 হবে। সো 3 হওয়ার পরে যখন এখানে এসে চেক করবে যে এটা যখন চেক করবে, আচ্ছা আমি একটু লিখে বোঝাই তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে। সো প্রথম ইটারেশন, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমার জিনিসটা কীভাবে কাজ করতেছে, সো এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সো আমি এই জন্য একটু সময় দিতেছি। সো দেখো, সো প্রথম যখন আমার কাউন্টের ভ্যালু 1, সো এই 1টা আমার প্রথমে এখানে আসার পরে 1 থেকে প্রিন্ট হয়ে গেছে, এখানে আমি 1 পাইছি, ঠিক আছে। তারপরে আমার কাউন্টটা প্লাস প্লাস হয়ে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। এখন আমার কাউন্টের ভ্যালু 2। সো এখানে আমি এসে এখন চেক করব যে 2 কি 3 এর সমান কিনা। তখন আমার প্রোগ্রাম বলবে যে না, 2 3 এর সমান না, তখন আমার ভিতরে আমি প্রবেশ করব না। এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। আর আমার কাউন্টের ভ্যালু এখন কত আছে, কাউন্টের ভ্যালু কিন্তু এখন আছে 2। সো আমি এগুলোকে মিশাই দিই। হ্যাঁ, এবার তুমি দেখো এখানে কাউন্টের ভ্যালু কত হয়েছে, 2, 2 লেস দেন 5। সো এটা হচ্ছে ট্রু, তার মানে এখানে প্রবেশ করবে, অ্যান্ড এখানে প্রবেশ করার পর আমার এই 2টা এখানে প্রিন্ট হবে। ভালো কথা, 2টা প্রিন্ট হইল। 2 প্রিন্ট হওয়ার পরে আমার এই লাইনে আসবো, এই লাইনে আসার পরে আমার প্রোগ্রামটা দেখবে যে কাউন্ট প্লাস প্লাস, অ্যান্ড কাউন্ট প্লাস প্লাস হওয়ার পরে আমার এখানে কি হয়ে যাবে, কাউন্টের ভ্যালুটা এখানে হয়ে যাবে 3। সো এই দ্যাটস ওয়াই এখানে 3 ইকুয়াল টু 3 কিনা। তখন বলবো যে হ্যাঁ 3 ইকুয়াল টু 3, তখন পাবে ব্রেক। আর ব্রেক পাওয়া মানে আমার এই পুরো হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। দ্যাটস ওয়াই তুমি আউটপুটে 1 এবং 2 পাইতেছো, ঠিক আছে। সো এই এক্সাম্পলটা আশা করি বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো এই এক্সাম্পলটা কিভাবে কাজ করলো ব্রেকটা হোয়াইল লুপে? জি ভাই, জি ভাই বুঝেছি। ওকে, তাহলে আমরা এখন এই এক্সাম্পলটা দেখে চলে আসি। সো সেম এটাও এখানে যেভাবে হোয়াইল লুপে দেখাইছে, এটা এখানে জাস্ট ফর লুপে দেখাইছে। তো দেখো ফার্স্ট ইটারেশন এখানে আছে 1, সো এখানে দেখাচ্ছে 1 কি 3 এর সমান কিনা। তখন বলবো যে না, 1 3 এর সমান না, তাহলে আমরা এই কন্টিনিউতে ঢুকবে না, ঠিক আছে। কন্টিনিউতে যেহেতু ঢুকবে না, তাহলে এখন আমরা হচ্ছে যে আচ্ছা, আগে আমরা ব্রেকের জিনিসটা এখান থেকে বুঝে নিই, তারপর আমরা কন্টিনিউতে যাচ্ছি। সো ব্রেকের জিনিসটা আমরা একটু ফর লুপে দেখি। সো প্রথমে আমার এখানে আছে কত, এখানে আমার এটা অন্য কালিতে দেখাই। সো প্রথমে আমার এখানে আছে কত, এখানে আছে 1, ঠিক আছে। এখানে আছে আমার 1। সো 1 কি 10-এর থেকে ছোট কিনা। সো অবশ্যই 1 10-এর থেকে ছোট। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা কিন্তু এই প্লাস প্লাসটা অনেক পরে করবে। সো এখানে এসে চেক করবে, এখানে চেক করে কি পাবে, এখানে চেক করে পাবে যে 1 কি 3 এর সমান কিনা। তখন বলবে না, তো তখন আমার এই কন্টিনিউতেও ঢুকবে না। তারপরে আমার এখানে ইফে আসবে, বলবে যে 1 কি 3 এর থেকে বড়, 1 কি 3 এর থেকে বড় কিনা। অবশ্যই এটা তো ট্রু না, তার মানে আমার এই ব্রেকেও ঢুকবে না। অ্যান্ড সর্বশেষে আমার এখানে এসে 1টাকে প্রিন্ট করবে। দেখো এখানে 1টা প্রিন্ট হয়েছে। আচ্ছা, ভালো কথা। সো তাহলে এরপর আমরা সেকেন্ড ইটারেশনে যাব, এবং এইটা প্রিন্ট হওয়ার পরে অ্যাকচুয়ালি কী হবে, এইটা প্রিন্ট হওয়ার পরেই তোমার আসলে এখানে i প্লাস প্লাস হবে, প্লাস প্লাস হয়ে অ্যাকচুয়ালি এখানে 2 হবে, ঠিক আছে। ওকে, ভালো কথা। এরপরে 2 যখন হইলো, 2 হওয়ার পরে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটা কী ধরনের কাজ করবে আমি যদি একটু দেখি। আচ্ছা, তো তাহলে 2 হইলো। এখন এখানে দেখো, আচ্ছা এটা, এখন এখানে দেখো যে আমার i এর ভ্যালুটা কত, i ইকুয়াল টু 2। সো 2 কি 10-এর থেকে ছোট কিনা, অবশ্যই 2 10-এর থেকে ছোট। এখানে আসবে, এখানে আসার পরে দেখবে এটাও ট্রু না, তার মানে এখানে ঢুকবে না। এখানে আসার পরে দেখবে এটাও ট্রু না, তার মানে এখানেও ঢুকবে না। তারপর এখানে 2 প্রিন্ট করবে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমার 3 আসবে। সো এই 2 যখন এটা প্রিন্ট হয়ে যাবে, তখন i এর ভ্যালুটা এখানে প্লাস প্লাস হয়ে কী হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে i ইকুয়াল টু 3 হয়ে যাবে, রাইট। 3 হওয়ার পরে এখানে আসার পরে প্রথমেই দেখবে যে i ইকুয়াল টু 3 কিনা। যখনই বলবে i ইকুয়াল টু 3, তখন এই প্রোগ্রাম থেকে কিন্তু বের হবে না। আমি আবারও বলি, কন্টিনিউ মানে আমার লুপ চলাটা বন্ধ না, ব্রেক মানে হচ্ছে আমার লুপটা থেকে একদম বের হয়ে যাবে, এই লুপটাই আর কাজ করবে না। আর কন্টিনিউ মানে এই যে i ইকুয়াল 3-র জন্য যে আমার যে এখানে প্রতিবার প্রিন্ট হচ্ছিল 1 2 3, এই জিনিসটা প্রিন্ট হবে না। মানে i ইকুয়াল টু, যখন তুমি কন্টিনিউ পাবা, কন্টিনিউয়ের পরের যে স্টেপগুলো প্রোগ্রাম আর কখনোই রান করবে না। তখন জাস্ট এই কন্টিনিউয়ের পরে এখানে যে i ইকুয়াল 4 হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে 4 হয়ে যাবে। বুঝতে পারলে? তো যখন 4 হয়ে যাবে, তো তখন কি হবে, 4 হয়ে যাওয়ার পরে নিচে যেহেতু ঢোকে নাই, দ্যাটস ওয়াই কিন্তু 3ও প্রিন্ট হয় নাই। কন্টিনিউয়ের পরে যা পাবো তখন কিন্তু এগুলো আর একটাও কাজ করবে না, ঠিক আছে। তো যেহেতু কাজ করলো না, তখন আমাদের কি বললাম যে i ইকুয়াল টু 4 হয়ে যাবে। আচ্ছা, i যেহেতু এখন 4 হয়েছে, তো তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করি যে অ্যাকচুয়ালি কী হইতেছে। যখন আমার i ইকুয়াল টু 4 হইলো, সো এখন i ইকুয়াল টু কত, i ইকুয়াল টু আমার 4। সো এখানে আসলো, এখানে আসার পর দেখলে এটা কাজ করবে না, সো এখানে ঢুকবে না, মিথ্যা। সো এখানে আসার পর দেখো এটা ট্রু, এটা ট্রু। সো এটা ট্রু মানে কি, এই ব্রেকটা কাজ করবে। আর আমি আবারও বলছি, যখনই তুমি ব্রেকে পৌঁছে যাবা, তখন তোমার এই পুরো প্রোগ্রামটাই ক্র্যাশ, এই ফর লুপটা আর কাজ করবে না।
সো যখন ফর লুপটা কাজ করবে না তখন দেখো তুমি আর 1 আর 2 এর পরে অ্যাকচুয়ালি কিছুই পাও নাই। যদিও বা তোমার প্রোগ্রামটা 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা ছিল, কন্ডিশনটা তুমি শুরুতে 10 দিছিলা। সো এভাবেই আসলে এভাবেই আসলে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজ করে। সো আমরা যদি এই কন্টিনিউটাকে একটু এই ফর লুপে দেখার চেষ্টা করি, তাহলে এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিছে। দেখো এখানে নর্মালি কি হওয়ার কথা ছিল, মানে এই নর্মাল এই কন্ডিশনটা যদি না থাকতো তাহলে আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল এরকম 1 2 3 4, এই জিনিসটা প্রিন্ট হওয়ার কথা ছিল। আমরা একটু আগে দেখছি প্রথমে 1 প্রিন্ট হবে, তারপর 2 প্রিন্ট হবে, তারপর 3 প্রিন্ট হবে, তারপর 4 প্রিন্ট হবে, 5 এর পরে 5 এটা যখন আসবে তখন কিন্তু আর প্রিন্ট হবে না, তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, রাইট? তো তাহলে আমাদের হচ্ছে যে এই জিনিসটা দেখার চেষ্টা করি। সো যখন I এর ভ্যালু 1 তখন আমার এই জিনিসটা তো ফলস, রাইট? এই জিনিসটা তো ফলস। তারপর আমরা জাস্ট সিস্টেমের আউটপুট প্রিন্ট হবে আর এখানে এসে 1 প্রিন্ট হবে। তারপরে দেখো হ্যাঁ এটা মিশিয়ে দিই। আচ্ছা যখন আমার I এর ভ্যালু 2 তখন এটাও সরি এটা কেন নিতেছি, হ্যাঁ যখন I এর ভ্যালু 2 তখন এটাও কাজ করবে না, তখন দুইটা এখানে এসে প্রিন্ট হয়ে যাবে। যখন আমার I এর ভ্যালু 3 হয়ে যাবে প্লাস প্লাস হওয়ার পরে, সো 3 যখন হবে যাবে আমি বলছি 3 হওয়ার পরে কি আমার এই 3 এর নিচে যা আছে সেটা আর এক্সিকিউট হবে না, বাট আমার লুপটা কিন্তু স্টিল এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত থাকবে আমার লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে। বাট যেহেতু I = 3 পাইছি, তারপরে যে 3 প্রিন্ট হওয়ার কথা সেটা কিন্তু আর এখানে 3টা কিন্তু এখানে আর প্রিন্ট হয় নাই, ঠিক আছে? 3 কিন্তু এখানে ভিজিবল না। তারপরে আমার I এর ভ্যালু কত হবে, 3 এর পরে 4 হয়ে যাবে। যেহেতু এখানে কন্টিনিউ পাইছি আমি ডিরেক্ট এখানে জাম্প করব। জাম্প করার পরে I = 4 করে দিব, মানে I++ মানে হচ্ছে 3++ মানে 4। সো 4 করার পরে আমার এই কন্ডিশনটা এখানে দেখবে এবং এখানে আসলে এটা ট্রু হবে না, 4 তো 3 এর সমান না, তখন আমার এখানে 4 প্রিন্ট হবে আর সর্বশেষে এখানে 4 প্রিন্ট হয়ে গেছে, রাইট? অ্যান্ড তারপরে যখন আমার এখান থেকে এখানে আসবো 5 হয়ে যাবে, 5 <5, তো এই কন্ডিশন ট্রু হবে না, সো আমার এখানে আর প্রবেশ করবে না। সো ফার মানে যা যা বললাম আর কি, নেস্টেড লুপের জিনিসটা আমরা হয়তো আজকে শুরু করব না। সো ব্রেক কন্টিনিউ এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, তাহলে আমরা কনক্লুশনের দিকে আগাইতে পারি। এনিওয়ান? ভাই একটা কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই কন্টিনিউ যখন হবে হুম তখন ওই ভ্যালুটার পরবর্তী যে কন্ডিশন অনুযায়ী ভ্যালু আসবে ওইটা থেকে কাজ শুরু হবে, তাই না? কন্টিনিউ যখন হবে, ঠিক আছে, এই যে লেটস সে তুমি এখানে কন্টিনিউ পাইছো, কোথায় পাইছো তুমি এখানে কন্টিনিউ পাইছো। কন্টিনিউ যেহেতু পাইছো তার মানে তুমি কন্টিনিউর নিচে যা যা আছে সব কিছু স্কিপ করার পরে তুমি জাস্ট এখানে যে প্লাস প্লাস করে পরের স্টেপে চলে যাবো, এটাই হচ্ছে কন্টিনিউয়ের কাজ। ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝছি। সো কন্টিনিউ হওয়ার পরে নিচে আমি আর প্রবেশ করবো না, বাট আমি লুপ থেকে বের হবো না। যখন আমি ব্রেক পাবো তখন কিন্তু আমার এই ব্রেক পাওয়ার পরে এই পুরো লুপটাই আর কাজ করে না, লুপটা বন্ধ, পরের প্লাস প্লাস আর কিছুই হবে না। সো এটাই ডিফারেন্স এখানে, বুঝতে পারছো? সো তাহলে আজকে আমরা মোটামুটি অনেক কিছুই কভার আপ করছি, খুবই বেসিক জিনিসপাতি বুঝছি, বাট খুবই ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো বুঝছি। নেক্সট ক্লাসে আমরা অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। প্রবলেমগুলো হচ্ছে যে এই প্রবলেমগুলো সলভ করার মতো অ্যাবিলিটি আমরা তৈরি করব। অ্যান্ড এই প্রত্যেক একটা প্রবলেম সলভ করলে দেখা যাচ্ছে তোমার অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে তুমি হচ্ছে যে ইউজার ইনপুট কীভাবে নিতে হয়, কীভাবে প্রেসিডেন্সটাকে মেনটেন করতে হয়, কীভাবে প্লাস প্লাস মেনটেন করতে হয়, তারপর হচ্ছে যে তোমার ফরম্যাটিংয়ের জন্য কীভাবে প্রিন্টএলএন এগুলো ইউজ করতে হয়। সো একটা বড় প্রবলেমকে কীভাবে মাল্টিপল ভাগে ভাগ করে লজিক্যালি চিন্তা করতে হয়, সেই জিনিসপাতিগুলো আমরা এখানে দেখব। সো দ্যাটস ইট, মোটামুটি বলা যায় এইটাই। আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, মিডের কোশ্চেন টোশ্চেন। আমি দেখি এখানে আছে কিনা। মিড সিএসি ট্রিপল সিএসি 110 থাকা উচিত না। মিড প্রিপারেশন সিএসি 110 ফাইনাল, সিএসি 110 প্র্যাকটিস, এখানে মোস্ট প্রবলি কিছু আমি রাখতে পারি হয়তো। মিড প্রিপারেশন 1 2 ট্রেসিং সলভ 20 প্রবলেম, মিড রিভিউ ক্লাস নো। আচ্ছা ফ্লো চার্ট, লাস্ট সেমিস্টার মিড কোয়েশ্চেন সলভ। আচ্ছা হ্যাঁ এখানে লাস্ট সেমিস্টার মিড কোয়েশ্চেন সলভ দেওয়া আছে। এই তো মোটামুটি, হ্যাঁ এগুলা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর টপগুলোর লিংকগুলো কি শেয়ার করা যাবে? হ্যাঁ শেয়ার করে দেবো না, আমি ফ্রি টাইমে গ্রুপে শেয়ার করে দেবো নি। সো ফার মানে আজকে যা যা পড়াইছি সেই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে এটা একটু জানো। জি ভাইয়া। ওকে কারো আমি আচ্ছা ভাইয়া, কালকে হচ্ছে আমাদের ল্যাব ফার্স্ট কুইজ। তো ফার্স্ট কুইজে মানে কিরকম টাইপের ব্রাঞ্চিং দিবে? আচ্ছা কীরকম টাইপের, শুধু ব্রাঞ্চিং নাকি ফ্লোচার্টও ইনক্লুডেড? ব্রাঞ্চিং আর হচ্ছে
ট্রেসিং। আচ্ছা, সো তোমরা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট 2টা আছে না, ওইটাই ভালোভাবে সলভ করে যেতে হবে। আর আমি হচ্ছে যে মিডের যে 20টা কোয়েশ্চেন সেটাও প্রোভাইড করে দিতেছি। সো ওখান থেকেও তোমরা দেখতে পারো, বাট টু বি অনেস্ট দেখলে হয়তো একটু ভয় পেয়ে যাবো, কারণ ওখানে একটু ডিফিকাল্ট প্রবলেমগুলাই দেওয়া আছে, আর ব্রাঞ্চিং আর লুপ দুইটা মিক্স করে দেওয়া আছে। সো কালকের ল্যাবটা খুব বেশি ডিফিকাল্ট হবে না, বাট খুব বেশি ইজিও হবে না আর কি। সো ওই অ্যাসাইনমেন্ট 2 এর একটু ডিফিকাল্ট প্রবলেমগুলাই দেখে যেতে পারো আপাতত। আর আমি 20 প্রবলেম এটা শেয়ার করে দিতেছি সবার উদ্দেশ্যেই, সো তোমরা ওখান থেকে হেল্প নিতে পারো। হ্যাঁ, ওকে। সো ঠিক আছে। আর হচ্ছে যে আমি নর্মালি আগের সেমিস্টারে মোস্ট প্রবাবলি পেইড ব্যাচে এই 20টা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছিলাম। সো এইবার আমার সময় হয়তো হবে না, বাট আমি চেষ্টা করবো আর কি। হ্যাঁ, সো তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।